সব কথা তোকে বলবো কেন? তুই যা এখান থেকে। আর একটা কথা মনে রাখবি, ওই মেয়ের সাথে কথা বলার চেষ্টা করবি না, কারণ ওর সাথে তোর যায় না কখনো, বুঝলি? ও যে গাড়ি করে এসেছে, ওই গাড়ির দামে তোদের পুরো 5 বছরের খরচ চলে যাবে সংসারের। সেই জন্য ওর পিছনে না ঘুরে তোদের লেভেলের কোনো মেয়েকে খুঁজে দেখ, তাহলে অন্তত ওদের দিয়ে অন্য বাড়িতে কাজ করিয়ে নিজেদের সংসার চালাতে পারবে। আমাকে একবার আদালতে যেতে হবে। আদালতে কেন? নতুন কোনো কেস কি হাতে নিয়েছিস নাকি? হ্যাঁ, সেই জন্যই জজের সাথে দেখা করতে যাব। আমি শুনেছি ওই জজ অনেক হ্যান্ডসাম, তবে তুই চাইলে খুব তাড়াতাড়ি পড়ে নিতে পারবি, কারণ এমনিতে তোর জন্য কত অ্যাডভোকেট বিয়ে করতে রাজি, আর তোর কোনো হিসেবই নেই। ঠিক আছে, যাচ্ছি। এইদিকে ইরা তো আদালতে চলে আসে। ঠিক তখনই আদালতে দেখা হয় আকাশ আর ইরা। ভাগ্যক্রমে আকাশ হয় জজ আর ইরা অ্যাডভোকেট, কেননা 5 বছর পর ওদের দেখা হয়। সেই জন্য ওরা দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। না চাইতেও আকাশ আর ইরার চোখে পানি চলে আসে। আসলে ইরা একটা মামলার ব্যাপারে এসেছে জজের সাথে কথা বলার জন্য, কিন্তু ইরা জানতো না ও যার সাথে কথা বলতে এসেছে সে আকাশ হবে। দুজনেই দুজনের দিকে তাকিয়ে আছে। চোখের পানি দেখে ওরা দুজনেই দুজনের দিকে রুমাল এগিয়ে দেয়। আকাশের হাতে রুমালটা ছিল ইরার দেওয়া, যা দেখে ইরার তো চোখে আরও বেশি পানি চলে আসে। দুজনেই নীরবতা ভেঙে আকাশ দৌড়ে এসে ইরাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আপনারা অনেকে বুঝতে পারছেন না আসলে এখানে কি হচ্ছে, তাহলে 5 বছর আগে ঘটে যাওয়া অতীত আপনাদের জানতে হবে, তাহলে বুঝতে পারবেন ওদের মধ্যে সম্পর্কটা কী রকম ছিল। তাহলে চলুন অতীতে ফিরে যাই। আম্মু, আমি কলেজ যাচ্ছি। তোকে না বলেছি কলেজে যেতে হবে না? কেন আম্মু? কলেজে গেলে কি হয়? এই অভাবের সংসারে তোকে পড়াশোনা যে করাবো তা তো সম্ভব হচ্ছে না। আমি তো নিজের পড়াশোনার খরচ নিজে চালাতে পারি, তাহলে পড়তে এত অসুবিধা কোথায়? পড়াশোনার পেছনে খরচ না করে সংসারের পিছনে তো খরচ করতে পারিস। তুই পড়াশোনা করে কি হবি বলতো? কেন আম্মু? আমি জজ হব। দেশে এত কিছু থাকতে তুই জাজ হতে কেন চাস? তাহলে পুলিশ কত সম্মান করবে তা তুমি নিজেও জানো। তুই এত কিছু জানিস কি করে? কোথায় আবার? টিভিতে দেখলাম, আর আমি স্কুলে থাকতেও দেখেছি। দেখ, এই সব পড়াশোনা বাদ দিয়ে তুই তোর বাবার সাথে খেতে কাজ করা শেখ, এতে আমাদের জন্য ভালো হবে। না আম্মু, আমি পড়াশোনা করব, এটাই আমার শেষ কথা। এই বলে কলেজে চলে আসে ব্যাগ নিয়ে। ওখানে আকাশ ওর কিছু বন্ধুর সাথে আড্ডা দিতে থাকে। ওদের সাথে আড্ডা দিচ্ছিল তখন কলেজে একটা গাড়ি আসে। ওই গাড়ি থেকে একটা মেয়ে নেমে আসে। মেয়েটা দেখতে অনেক সুন্দর ছিল। সত্যি মেয়েটা অনেক সুন্দর। ঠিক বলেছিস, সত্যি অনেক সুন্দর মেয়েটা। যে করে হোক ওকে পটাতে হবে। তোদের মতো ফকির ওর মতো মেয়েকে পটাবে, সেটা আমরা বিশ্বাস করব কি করে? কথাটা বলে আদি আর ওর বন্ধুরা হাসতে থাকে। আসলে আদি বড়লোক বাবা মার ছেলে, ছোট থেকে কোনো অভাব বুঝতে পারেনি। এইদিকে আকাশ আর আবির সেম। ওদের পরিবারে ওদের বাবারা রোজগার করে, আর আকাশ আর আবির টিউশন করে যা পায় এতে ওরা ওদের পড়াশোনার খরচ চালায়। এ কি আদি, তুই এখানে কেন? আমি এখানে তো কি হয়েছে? তুই তো ক্লাসে থাকার কথা। তাহলে সব কথা তোকে বলবো কেন? তুই যা এখান থেকে। আর একটা কথা মনে রাখবি, ওই মেয়ের সাথে কথা বলার চেষ্টা করবি না, কারণ ওর সাথে তোর যায় না কখনো, বুঝলি? ও যে গাড়ি করে এসেছে, ওই গাড়ির দামে তোদের পুরো 5 বছরের খরচ চলে যাবে সংসারের। সেই জন্য ওর পিছনে না ঘুরে তোদের লেভেলের কোনো মেয়েকে খুঁজে দেখ, তাহলে অন্তত ওদের দিয়ে অন্য বাড়িতে কাজ করিয়ে নিজেদের সংসার চালাতে পারবে। কথাগুলো হেসে হেসে বলে। এতে আকাশ আর আবির তো অনেক অপমান হয়, তাও চুপ করে আছে। আসলে ওরা দুজনেই অনেক গরিব ঘরের ছেলে, কিন্তু আকাশ অনেক মেধাবী ছিল, সেই জন্য ওকে স্যাররা অনেক সাহায্য করত। এইদিকে বাকিরা ক্লাসে চলে আসে, কিন্তু আকাশ এখনও আসেনি, কেননা ও নতুন একটা কাজে অন্য আরেকজন স্যারের সাথে কথা বলতে ব্যস্ত। এইদিকে ক্লাসে স্যার আসে। উনি আসার পর, তোমাদের সাথে একজনের পরিচয় করিয়ে দিই। ও হলো ইরা চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ কোম্পানির মালিক। আজকে থেকে তোমার সাথে পড়বে। স্যার, ইনি কি নতুন ভর্তি হয়েছে? হ্যাঁ, আর আদি, ও কিন্তু তোমার থেকেও অনেক মেধাবী ছাত্রী। কথাটা শুনে আদি অনেকটা লজ্জা পেল। আসলে আদি ভেবেছিল ইরাকে পটানোর চেষ্টা করবে, কিন্তু স্যারের এমন কথা শুনে তো আদির প্রেস্টিজ পুরো পাঞ্চার করে দিল।
তখন স্যার কিছু পড়া জিজ্ঞেস করে, কিন্তু কেউ ঠিকমতো বলতে পারছে না। সেই জন্য কি ব্যাপার স্যার, আপনি তো বলেছিলেন এই মেয়েটা অনেক মেধাবী, তাহলে ও কেন পারছে না? আদের কথায় স্যার কি উত্তর দেবে তা ওনার জানা নেই, কেননা স্যার তো ইরাকে আর পার্সোনালভাবে চেনে না যে ওর সম্পর্কে সবটা জানবে। তখন এরা নিজেই দাঁড়িয়ে যায়। স্যার, আমি এই জন্য পারছি না, কারণ আমি দ্বিতীয় বর্ষে ভর্তি হওয়ার পর আর পড়াশোনা করিনি। এখন শেষ কয়েক মাস আমি পড়াশোনা করে পাশ করে আমি অ্যাডভোকেট হব, এটাই আমার স্বপ্ন। তাছাড়া আমি কয়েকদিন পড়াশোনা করলে ঠিক হয়ে যাবে সব কিছু। তাহলে তো আর কেউ পারবে না মনে হচ্ছে। ঠিক তখন দরজার সামনে কেউ একজন বলল, স্যার আসবো? দরজায় তাকিয়ে সবাই অবাক না হলেও ইরা অনেক অবাক হয়, কেননা এরকম একটা কলেজে এরকম সাদাসিধে পোশাকে এসেছে, সেই জন্য ওকে দেখে অবাক হয়। তখন স্যার বলে, কি ব্যাপার আকাশ, তুমি এখন আসলে? এতক্ষণ কই ছিলা? আমি তো আজাদ স্যারের সাথে কথা বলছিলাম, সেজন্য আমার লেট হয়েছে। আচ্ছা, এবার ক্লাসে এসে বসো, আমি পড়ানো শুরু করতেছি। এরপর স্যার পড়ানো শুরু করে। এদিকে ইরার সম্পর্কে আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। তবে এতটুকু তো জেনেছেন ইরা কেমন স্বভাবের মেয়ে। এইদিকে আকাশের সাথে আর ইরার তেমন পরিচয় হয়নি, তার উপর ইরা যে ওদেরই ক্লাসে সেটাও তো জানে না। এদিকে ক্লাস শেষ হলে, আকাশ, তুমি আমার সাথে এসো। স্যার, কিছু কি হয়েছে? তোমার সাথে আমার কিছু কথা আছে। আকাশ তো স্যারের সাথে কথা বলতে চলে যায়। এদিকে ইরার সাথে অনেক ছেলে মেয়ের বন্ধুত্ব হয়, কেননা ইরা দেখতে অনেক সুন্দর ছিল। তার উপর বাকিটা নাই বললাম, সেজন্য প্রথম দিনই ওর অনেক বন্ধু হয়ে গেল। যাদের সাথে বন্ধুত্ব করেছে তারাও মোটামুটি কোটিপতি। ওরা একসাথে ক্যাম্পাসে আড্ডা দিচ্ছে, তখন আদি এসে ওদের ক্যান্টিনে নিয়ে যায়। আজকের বিল আমি দিব, সেই জন্য যার যত ইচ্ছা হয় খেতে পারো। সত্যি নাকি? সত্যি। আজকে হঠাৎ কি মনে করে? আজকে আমাদের মাঝে একজন স্পেশাল মানুষ আছে, সেই জন্য আজকের ট্রিট আমার পক্ষ থেকে। ওহো, তাহলে এই ব্যাপার। আমরা তো কি না কি ভেবেছিলাম যে আমি হঠাৎ করে আমাদের কেন খাওয়াচ্ছেন, তাহলে এই ব্যাপার। আচ্ছা, তোরা কি কথাই বলবি নাকি খাবার অর্ডার করবি? এরপর শুরু হয় ওদের আড্ডা। এদিকে আকাশ স্যারের সাথে কথা বলে। তাহলে বুঝেছো তো? জি স্যার, বুঝেছি, কিন্তু ওনারা কি রাজি হবে? যেখানে আমি ওনাদের বলছি সেখানে আর আপত্তি করবে না, কিন্তু কিন্তু কি? চিন্তা করবেন না, ওনারা যা খুশি হয়ে দেবে আমি তাই নেব। ব্যাপারটা তা না, ওরা গরিবদের পছন্দ করে না। বাকিটা তুমি বুঝে নাও, কারণ তোমাকে বোঝানোর প্রয়োজন আমার পড়বে না। বুঝেছি স্যার, আমি চেষ্টা করে যাব। এইদিকে দুদিন পর আকাশ একটা টিউশনে করাতে যায় ওদের বাসায়। তখন ওনারা আকাশকে মানা করে দেয়, কেননা আকাশের পোশাক আর স্ট্যাটাস ওদের সাথে যায় না, সেই জন্য। যার কারণে মন খারাপ করে চলে আসে বাড়িতে। আকাশ, তোর আব্বু 2 দিন কাজে যেতে পারবে না, সেজন্য তোর আব্বুর হয়ে তুই কাজটা করে নে। ঠিক আছে আম্মু, আমি তাহলে যাচ্ছি। এইদিকে কাজ তো করতে চলে যায়, কিন্তু ওখানের কাজ অনেক কষ্টকর, যা করে আকাশ অনেক কষ্ট পায়। সেই জন্য বাসায় চলে আসে। ওকে আসতে দেখে আকাশের আব্বু বলে, কি রে আকাশ, তুই চলে আসলি যে? এই কাজগুলো অনেক কষ্টের, আমি যে আর পারবো না কাজ করতে। কিন্তু কাজ না করলে তোদের আমি খাওয়াবো কি? তাই বলে এত কাজ করব? তোর যখন এতই দরদ, তাহলে তুই পড়াশোনা না করে অন্য কাজ শুরু কর, তাহলেই তো পারিস। আব্বু, তুমি কি চাও? আমি তোমার মতো এরকম কাজ করি, নাকি পড়াশোনা করে ভালো একটা জব করি? থাক বাবা, তুই পড়াশোনা কর, তারপর যখন তুই চাকরি করবি তখন আমি আরামে থাকবো তোর মাকে নিয়ে। এই তো আমার লক্ষ্য আব্বু। আর আম্মু, তুমি পচা। আমি তো পচা হব এখন, সংসার তো এখন আমাকেই সামলাতে হচ্ছে। এইদিকে দেখতে দেখতে দিন কাটতে থাকে। এদিকে কলেজে তেমন একটা সময়ও দিতে পারে না, সেই জন্য অনেক কিছুই আকাশ খেয়াল করে রাখতে পারে না। একদিন পর যখন কলেজে যায়, তখনই ইরার গাড়ির সাথে ধাক্কা লাগে। এতে পায়ে একটু ব্যথা পায়, কিন্তু ইরা গাড়ি থেকে নেমে আকাশের গালে একটা থাপ্পড় দিতে যাবে, তানু তখন হাত ধরে ফেলে। কি করছিস তুই? দেখছিস না এই ছোট লোকের সাথে ধাক্কা লেগে আমার কি হয়েছে গাড়ির? ছেলেটা ঠিক আছে কিনা সেটা তো একবার দেখবি। কি দরকার? তাছাড়া তানু, তুই কি ঠিক হবি না কখনো? দেখ, মনুষ্যত্ব বলতে কিছু থাকার কথা। তুই ক্লাসে যা,
আমি ওকে ডক্টর দেখিয়ে নিয়ে আসি। ঠিক আছে যা, তবে তাড়াতাড়ি আসবি। ইরা তো যায় ক্লাসে। এদিকে তানুর ব্যবহার অনেক ভালোই ইরার তুলনায়, কিন্তু তানু যখন ওকে হসপিটাল নিয়ে যেতে চাইবে তখন লাগবে না, আমি ঠিক আছি। কি বলছো তুমি? তোমার তো অনেকটা লেগেছে মনে হচ্ছে। আরে ঠিক আছি আমি। একটা কাজ করি, আমরা কি বন্ধু হতে পারি? সরি, আমার বয়ফ্রেন্ড আছে, সেজন্য আমি কোনো ছেলের সাথে কথা বা চলতে দেখলে আমার খবর হয়ে যাবে। আমি জানি তোমার বয়ফ্রেন্ড নেই, সেজন্য মিথ্যে বললে কেন? আসলে আমি মিথ্যে বলেছি, তবে এটা সত্যি, আমি ছেলেদের সাথে চলাফেরা করি না। আচ্ছা, তুমি কোন ক্লাসে আর কত নম্বর রুমে পড়ো? তানু কিছু বলতে যাবে তার আগে ইরা চলে আসে ওখানে। কিরে, তুই এখানে এখনো বসে আছিস? কি করব? ওকে বলেছিলাম ডক্টর দেখাই, কিন্তু না করে দিল। তা তুই কেন আসলি এখানে? তোকে খুঁজে পাচ্ছি না বলে যখন একটু বের হলাম তখনই তোকে দেখেছি। আচ্ছা, এখন চল তাহলে ক্লাসে যাই। এইদিকে ওরা তো চলে যায়, অন্যদিকে কলেজে পরীক্ষা চলে আসে আর ওদের পরীক্ষার ফি জমা দিতে হবে। তোমাদের পরীক্ষার ফি জমা দিতে হবে। সবাই একে একে জেনে নেয় কার কত ডলার এসেছে, সবটা জেনে নেয়। এইদিকে আকাশ চলে আসে বাড়িতে। আম্মু, আমার তো সামনে পরীক্ষা। তা আমি কি করব? তোমরা দোয়া করো আমার জন্য, আমি যেন ভালোভাবে পাশ করতে পারি। তারপর আমি আইন বিভাগ নিয়ে পড়াশোনা করব। একবার আমার স্বপ্ন পূরণ করতে পারলে তোমাদের আর কষ্ট করতে হবে না। দোয়া করি, কিন্তু এই অভাবের সংসারে তোকে আমরা পড়াবো কি করে? চিন্তা করো না, আমি তা সামলে নেব। তোমাদের তা নিয়ে ভাবতে হবে না। পড়াশোনার পাশাপাশি আমি কিছু কাজ করব, এতে করে আমাদের সংসার ভালোভাবেই চলে যাবে। এইদিকে আকাশ এখনো জানে না ইরা আর তানু ওরই ক্লাসে পড়ে। আসলে আকাশ কলেজ তো যায় কিন্তু ক্লাস করে না, বেশিরভাগ সময় বাকি কাজ করে কলেজে। এইদিকে পরীক্ষা চলে আসে আর আকাশও ভালোভাবে পরীক্ষা দিয়ে অনেক ভালো রেজাল্ট করে। এতে ভালো একটা ভার্সিটিতে আকাশ ভর্তি হতে পারে। আর মেধাবী হওয়ার কারণে আকাশের তেমন একটা খরচ করতেও হয়নি ডলার। এইদিকে ভার্সিটির প্রথম দিন অনেকটা ভালোভাবে আসে ভার্সিটিতে। আকাশ সিঁড়ি দিয়ে উপরে উঠবে তখনই সামনে থেকে একটা মেয়ে পা পিছলে পড়ে যায় আকাশের উপরে। এতে ওরা দুজনেই গড়াগড়ি খাচ্ছে সিঁড়ির মধ্যে। বাকিরা তাকিয়ে আছে, সাথে দেখতে ব্যস্ত, কেননা এই গড়াগড়ির মধ্যে অনেক রোমান্টিক কিছু মুহূর্ত চলে গেল, যা আপনাদের জানতে হবে না। অবশেষে কি তুই? আমারও তো সেম প্রশ্ন, তুমি এখানে কেন? এখানেও আমার পিছু ছাড়লি না। বুঝলাম না, আমি এখানে পড়তে এসেছি, অন্য কোনো কারণে আসিনি। তোকে এই ভার্সিটিতে ভর্তি করলো কে? কেন? ভার্সিটিতে তোমার বাবার অংশীদার আছে যে ভর্তি হওয়ার সময় তোমার অনুমতি নিতে হবে? হবে, কারণ তোদের মতো ছোট লোকরা এই ভার্সিটিতে পড়ার কোনো যোগ্যতাই নেই। এদের ঝগড়া দেখে তো তানু ওখানে আসে, আকাশকে দেখে চমকে ওঠে। কি ব্যাপার আকাশ, তুমি এখানে? তুই ওকে এখনো মনে রেখেছিস? মনে রাখলে সমস্যা কি? চল এখান থেকে। এইদিকে আদিও চলে আসে ওখানে। ওখানে আদিকে দেখে, বাহ, কলেজের সবাই দেখি এখানে। সেটা তো দেখছি, তোর মতো ছেলে যেখানে এই ভার্সিটিতে ভর্তি হতে পারে সেইখানে তো এই ভার্সিটি কতটা নিচে নেমে। কথাটা শেষ না করতেই, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। সরি স্যার। তুমি জানো কত বড় অপরাধ করেছো? আমি বুঝতে পারিনি। বুঝবে কি করে? তোমাদের মতো বড় লোকের ঘরের ছেলেদের কাছ থেকে এই সবই আশা করা যায়। স্যার বুঝতে পারিনি, আমি তেমনটা বলতে চাইনি। আসলে হয়েছে কি, আদি স্যারের কাছে আকাশের নামে বলে। সবটা শোনার পরে স্যার অবাক হয়। তার মানে তুমি শেষে ছেলে আকাশ? স্যার আপনি কি ওকে আগে থেকে চিনেন? ওকে চিনতাম না, কিন্তু ওর নাম আমি শুনেছি। কোথায় আর কিভাবে? তোমরা যে কলেজ থেকে এসেছো, আকাশও সেম কলেজে থেকে এসেছে। তাছাড়া তোমাদের প্রিন্সিপাল স্যার আমাদের ভার্সিটিতে বলেছে আকাশকে দেখে রাখার জন্য। কেন স্যার, ও কি বাচ্চা নাকি যে ওকে দেখে রাখতে হবে? ও বাচ্চা না, কিন্তু ওকে যোগ্য তৈরি করব আমরা। সেজন্য তোমরা এখন ক্লাসে যাও। এইদিকে ক্লাসে তো আসে আর মনোযোগ সহকারে আইনি ধারাগুলো শিখতে থাকে। অন্যদিকের সাথে অনেক ভালো ভালো কিছু টিউশন পায় স্যারদের সহযোগিতায়, জানিয়ে ওর ব্যস্ত সময় কেটে যায়। এইদিকে আকাশ, বাসায় তো বাজার নেই, কি করবি এখন? কি কি আনতে হবে আমাকে বলো, আমি এনে দিচ্ছি। এইদিকে কিছু লিস্ট দেয়। এইদিকে আকাশের আব্বুও চলে আসে। কি ব্যাপার, তুমি ওকে কেন বাজারে পাঠাচ্ছ? কেন,
ও বাজারে গেলে কি হবে? তাছাড়া তুমি তো কাজে থাকো, আর ও যে সময় পায় ওই সময়ে বাজার তো আনতে হবে। আমি বাজারে গেলে সংসার দেখবো কি করে? কত কাজ পড়ে আছে আমার। এই না আকাশ, $100 এখান থেকে নিয়ে আয় বাজার। আব্বু, লাগবে না, আমার কাছে যা আছে তা দিয়ে চলে যাবে আমার। তাছাড়া আমি টিউশনই পেয়েছি, সেগুলো দিয়ে তো আমার সব কিছু হয়ে যাবে ঠিক মতো। আচ্ছা, সাবধানে যাবি। ঠিক আছে। রাস্তা দিয়ে হাঁটতে থাকে, তখন ওখানে দেখা হয় আবিরের সাথে। আসলে আবির চান্স পায়নি বলে আকাশের সাথে একই ভার্সিটিতে ভর্তি হতে পারেনি, সেই জন্য অন্য আরেকটা ভার্সিটিতে ভর্তি হয়, কিন্তু ওখানে থাকা কোনো কথাই জানায়নি আবিরকে। তোকে একটা কথা বলার ছিল। কি কথা? আদির সাথে আমার দেখা হয়। কিছু কি বলেছে তোকে? তেমন কিছু বলেনি, আমি একটা পার্টিতে ইনভাইট করেছে। তাহলে তো ভালো কথা, যা ওখানে। তোর কি মাথা খারাপ? আমি কি এমন বললাম? তুই কি জানিস না কলেজে কত অপমান করতো আমাদের? আর আজকে দাওয়াত দিয়েছে, আর ওখানে যাওয়া মানে আবার ও অপমান করা। তখন আমরা কলেজ লাইফে ছিলাম বলে হয়তো তেমন একটা অপমান লাগতো না, কিন্তু আমরা এখন বড় হয়েছি, সেজন্য কিছুটা অপমান তো হবেই। তেমনটা নাও হতে পারে। ওরা তোকেও নিয়ে যেতে বলেছে। আমাকে কেন? সেটা তো আমি জানি না। চিন্তা করছি না, আমিও আসবো দরকার হলে। কিন্তু যদি খারাপ কোনো খেলা আমাদের সাথে করার চেষ্টা করে? তেমন কোনো কিছু হবে না, আমি তো আছি। তুই শুধু আমাকে তারিখ আর সময়টা বল, বাকিটা আমি সামলে নেব। আবির সবটা বলে, সবটা শুনে একটা হাসি দিয়ে চলে আসে। এরপর ওর বাজার শেষ করে বাসায় এসে ওর মাকে সবটা দিয়ে চলে আসে ভার্সিটিতে। ওখানে সেমভাবে আদির সাথে দেখা। ওই এইদিকে আয়। কি হয়েছে বল? কোথায় যাচ্ছিস? ভার্সিটিতে কেন আসে মানুষ, এখন এটাও কি তোকে বলে দিতে হবে? আবির, তোকে কিছু বলেছি? বলেছে। তাহলে চলে যাচ্ছিস? আসবো তো। তা পার্টি কিসের সেটা তো বলবি। আমার জন্মদিন। ঠিক আছে, চলে আসবো। এইদিকে আকাশের সাথে কথা বলে চলে আসে ইরার কাছে। কি নিয়ে তো কথা বললি ওর সাথে? তেমন কিছু না। আরে বল, আমরাও শুনি। তাহলে শোন। এরপর সবটা ওদের বলতে থাকে। সবটা শুনে ইরার মাথায় একটা প্ল্যান আসে। প্ল্যান হচ্ছে, আমরা সবাই মিলে আকাশকে ছোট করব সবার সামনে। আরে ও তো এমনিতেই ছোট লোক, এর বেশি ছোট আর করব কি করে? আরে পুরো প্ল্যানটা তো শোন। এরপর ওরা প্ল্যান করে নেয়। এইদিকে আকাশ তো সে বিষয়ে কিছুই জানে না। তারপর ও পরের দিন ইরা ওর বাবা মাকে নিয়ে আসে, কেননা আদি ইরার বাবা মাকেও নিয়ে আসতে বলেছে। কেন বলেছে তা আপনারা গল্প পড়ার মধ্যে জানতে পারবেন আস্তে আস্তে। সবাই তো চলে আসলো, কিন্তু এখনো আকাশ আবির আসলো না, সেই জন্য। আচ্ছা, ওরা সত্যি আসবে তো, নাকি গিফট দেওয়ার ভয়ে আসতে চাইছে না? আমার তো মনে হয় না, তবে হয়তো হেঁটে হেঁটে এসেছে। ঠিক বলেছিস। আচ্ছা, তুই আমার বাবা মাকে কেন আসতে বলেছিস? আরে শুধু তোমার বাবা মা না তো, তানুর বাবা মাও এসেছে। আমি তো ভেবেছিলাম তুই হয়তো কিছু বলার জন্য ওনাদের আসতে বলেছিস। তেমন কিছু না। তেমন কিছু না হলেই ভালো। তাছাড়া আমরা শুধুমাত্র বন্ধু, অন্য কিছু না। সেটা আমি জানি। এইদিকে আকাশ আর আবির চলে আসে। ওদের দেখে আদি ওদের সবার সাথে পরিচয় করিয়ে দেয়, তবে ক্লাস ফ্রেন্ড হিসেবে। এইদিকে বাকিরা তো অনেক খুশি হয়, কেননা ওদের প্ল্যান এবার ওরা সাকসেস করতে পারবে। এইদিকে ওদের মুখের দিকে তাকিয়ে বোঝা যায় ওরা কিছু একটা প্ল্যান তো করেছে। কি ভাবছিস? ভাবছি আমরা আসাতে ওরা একটু বেশি খুশি হয়েছে। সেটা তো দেখতেছি। আচ্ছা শোন, তুই একটা কাজ কর, তুই আমার ওপরে নজর রাখবি আর আমি তোর ওপরে। কিছুক্ষণ পর তোর পকেট চেক করে দেখবি কোনো কিছু আছে কি না। মানে ঠিক বুঝলাম না। তোকে এখন কিছুই বুঝতে হবে না, তুই শুধু খেয়াল রাখবি তোর কাছে বাড়তি কোনো কিছু যেন না থাকে। ঠিক আছে, আমি খেয়াল রাখবো, তুইও সাবধানে থাকিস। এদিকে পার্টি তো হতে থাকে, তখনই চারদিকে কথা বলা বলি হতে থাকে, কারা যেন কি বলছে। একটু পরে, আন্টি আপনারা চিন্তা করবেন না, আমি খুঁজে দেখছি কে নিয়েছে। এইদিকে আকাশ আর আবির তো কিছুই বুঝে উঠতে পারছে না কি হচ্ছে এখানে। আদি, কি হয়েছে? সবাই এভাবে দাঁড়িয়ে পড়লো কেন? আসলে ইরার আম্মুর ব্যাগ থেকে একটা নেকলেস হারিয়ে গেছে, সেই জন্য ওটা খুঁজে দেওয়ার জন্য সবাইকে চেক করতে হবে। হারিয়ে লাগবে না, সামান্য দাম ওই নেকলেসের।
আন্টি তাও আপনারা আমার বাড়িতে এসে এভাবে নেকলেস হারাবেন, এটা আমার জন্য অনেক অপমানজনক। আরে বললাম তো থাক, তাছাড়া এখানে অনেক নামি দামি লোক আছে, তারা কি ভাববে বলো তো? ওনাদের এইভাবে হেনস্থ করার কোনো মানেই হয় না। এদিকে ইরার আম্মুর কথাগুলো আকাশের অনেক ভালো লেগেছে। ওনার কথায় বোঝা যায় উনি এই ব্যাপারে কিছুই জানে না। এদিকে তখনই ইরা বলে, আম্মু থাকবে কেন বলো তো? নেকলেস হারিয়েছে সেটা বড় কথা নয়, কিন্তু এখানে চোরটাকে বের করাই বড় কথা। আন্টি এরা কিন্তু ঠিক কথাই বলেছে, আমাদের তো চোরকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো। এইদিকে আদি সবাইকে এক এক করে লাইনে দাঁড়াতে বলে। সবাই লাইনে তো দাঁড়ায়, যখন চেক করতে যাবে সবাইকে চেক করার কোনো দরকার নেই, আগে এদের দুজনকে চেক করো। ইরা হাতের ইশারায় আকাশ আর আবিরকে দেখিয়ে দেয়। ওদের দেখায় বলে ওরা দুজনে তো অনেক লজ্জায় পড়ে যায়। এইদিকে এতে করে আদির বন্ধুরা আর ইরার বান্ধবীরা ভালোই মজা নিচ্ছে। ঠিক আছে, তাহলে চেক করে দেখুন। ওরা দুজনেই তখন হাত উপরে তোলে। এরপর আদি ওদের চেক করতে থাকে, কিন্তু আশ্চর্য ঘটনা হলো আদি কোনো কিছুই পায়নি। আর পাবে কি করে? ওরা তো আগেই সরিয়ে রেখেছে, কেননা ওরা দুজনেই আগে থেকে সবটা বুঝতে পেরে তার জায়গা মতো রেখে দিয়েছে। সরি আকাশ। আরে সরি কেন? বাকিদের কি চেক করা হবে নাকি ওদের যেতে দিবি? ইরা ওনাদেরকে কি চেক করব? ওনারা সম্মানীয় ব্যক্তি, ওনাদের সার্চ করে আর কি করব। আচ্ছা আপনাদের তাহলে কষ্ট দিলাম, সবাই এবার পার্টি এনজয় করেন। দাঁড়ান আপনারা সবাই। সবাই কেন দাঁড়াবে? নেকলেস হারিয়েছে বলে আমাদের দুজনকে সার্চ করা হলো, আর বাকিদের করা হবে না? এটা তো মানতে পারা যায় না। তাছাড়া এরকমটা হলে তো আমাদের ডিরেক্ট চোর বলা হয়েছে। তোদের তো সেই রকমই লাগে। এরা এসব কি হচ্ছে? আসলে মা, তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি? ওদের দুজনকে যখন চেক করা হয়েছে তখন বাকিদেরও চেক করো। ঠিক আছে আন্টি। এরপর একে একে সবাইকে চেক করা শেষ, কিন্তু কারো কাছে কিছুই পাওয়া যায়নি। তখনই আকাশ বলল, সবাইকে তো চেক করা হয়েছে, কিন্তু ইরাকে তো চেক করা হয়নি। মানে কি আমাকে কি চোর বলে মনে হয়? হতেও পারে, নেকলেসটা তোমার ব্যাগে আছে। তোমার মাথা ঠিক আছে? আমি কেন আমার মায়ের নেকলেস চুরি করব? সেটা তো তোমার ব্যাগের ভিতরে দেখলেই বোঝা যাবে। ঠিক আছে, চেক করো। এইদিকে ইরার ব্যাগ চেক করে নেকলেস পায়। তখন সবাই তো অবাক হয়ে তাকিয়ে আছে। আদি তো আরও বেশি অবাক হয়, কেননা নেকলেস তো আকাশের পকেটে থাকার কথা, কিন্তু সেটা ইরার ব্যাগে থাকায় বাকিরা বেশি অবাক হয়। ইরা, এটা তুই চুরি করেছিস? বিশেষ করে আম্মু, এটা আমার ব্যাগে কি করে এলো সেটা আমি জানি না। তোর ব্যাগে কি করে এলো সেটাও কি এখন আমাকে বলে দিতে হবে? আমি বলছি আন্টি, কি করে এলো? সে কখন থেকে দেখতেছি তোমাকে ওরা চোর প্রমাণ করতে চাইছে। আসলে ব্যাপারটা কি বলো তো? তাহলে শুনুন আপনারা সবাই। একে একে বাকিরা কাছে আসে। ওনারা আসার পর আকাশ বলা শুরু করে, আন্টি আমার নাম আকাশ, বাবা ছোটোখাটো কাজ করে আর আমি কিছু টিউশনি করাই, তা দিয়েই চলে যায় আমাদের সংসার। তাছাড়া ইরা আর আদির বন্ধুরা মিলে সেই কলেজ লাইফ থেকে শুরু করে ভার্সিটির এখন পর্যন্ত অনেকভাবে আমাকে অপমান করার মতো পরিস্থিতি খুঁজে বের করে। আজকেও সেমভাবে আমাদের এখানে ডেকে এনে সবার সাথে অপমান করতে চেয়েছিল, কিন্তু তা পারেনি। তারপর কি হয়েছে বলো? এই যে আপনার ব্যাগ থেকে ইরা নেকলেসটা বের করে আমার পকেটে এনে রাখে, আমার সাথে কথা বলার বাহানা করে। এরপর আবিরকে আমি নজর রাখতে বলি, আর আবির আমাকে জানায়। তারপর আমি কোনো না কোনোভাবে সেটা আবার ইরার ব্যাগে রেখে দিই। কিভাবে রাখি সেটা না হয় সিক্রেট থাকুক। তারপর ইরা আপনার কাছে নেকলেস চায়, আর আপনি ব্যাগ চেক করে তা না পেয়ে জানান। এরপরে ঘটনা তো আপনারা সবাই দেখলেন। সবটা ঘটনা শুনে ইরার আম্মু ইরার কাছে যায় আর ইরার মুখে 2টো থাপ্পড় দেয়। ছি ইরা, ছি, আমার ভাবতেও অবাক লাগে তুই আমার মেয়ে হয়ে এরকম একটা জঘন্য রকমের কাজ করিস। কথাটা বলে ইরার আম্মু চলে যেতে চাইলে ইরার আব্বু ওনাকে নিয়ে চলে যায়। ওনারা যাওয়ার পরে ইরা আর আদি এতটা অপমান হয় যা বলার বাইরে। এদিকে ইরা অনেক অপমান হয়ে চলে যায় ওখান থেকে। এদিকে আদির সবার সামনে আকাশকে কিছু বলতেও পারছে না, সেই জন্য ওখান থেকে আকাশ চলে আসে। এইদিকে 2 দিন পরে ভার্সিটির ভিতরে, স্যার আসবো কি? আসো।
তা এত লেট করে আসলা কেন? তোমরা জানো না তোমাদের গুরুত্বপূর্ণ ক্লাস? এরকমটা আর হবে না। তোমাদের যে কারণে রেখেছি, 2 মাস পর তোমাদের পরীক্ষা। ওই পরীক্ষায় যারা পাশ করবে তারা কে কোন বিভাগ নিয়ে পড়বে তা ঠিক করতে পারবে। যেমন একটু বুঝিয়ে বলবেন? ওই পরীক্ষায় পাশ করার পর তোমাদের 2টা চয়েস দেওয়া হবে। প্রথমত জজ আর দ্বিতীয় হলো অ্যাডভোকেট। তারপর তোমরা আবার আলাদা হয়ে যাবে। এরপর তোমাদের বাকি সব কিছু আলাদা হবে। বুঝতে পেরেছি স্যার। তবে একটা কথা, ওই পরীক্ষায় যারা পাশ করবে তারাই এই সুযোগ পাবে, আর যারা পাশ করবে না তারা আবারও 1 বছর পিছিয়ে পড়ে থাকবে। বুঝতে পেরেছি। এদিকে ক্লাস শেষ করে ওরা ক্যান্টিনে যায়। ওখানে এসে কে কি হতে চায় তা নিয়ে ওরা আলোচনা করতে থাকে। একে একে ওরা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। তখনই আদি বলে, আচ্ছা এরা, তুমি কি হতে চাও? আমি তো অ্যাডভোকেট হব। আর আমি জজ। জি না, তুই আমার বেস্ট ফ্রেন্ড, সেই জন্য তুইও আমার সাথে অ্যাডভোকেট হবি, বুঝলি? তা আদি, তুই কিতে চাস? তোরা যদি অ্যাডভোকেট হতে চাস তাহলে আমি আর অন্যদিকে কেন যাব? কেন? তুই আকাশের মতো জজ নিয়ে পড়াশোনা কর। কি, আকাশ জজ নিয়ে পড়বে? আমি তো তাই শুনলাম। তুই কি করে জানলি? আমি তো আবিরের কাছ থেকে জানতে পেরেছি। বুঝি না আমি তানু, তুই কেন ওদের মতো ছোট লোকদের সাথে কথা বলছিস? দেখ, ওরা ছোট লোক হলেও অনেক ভালো ওরা। তাছাড়া আকাশ যে অনেক ব্রিলিয়েন্ট সেটা তুই ভুলে গেছিস? তুই কি ভুলে গিয়েছিস ও আমাদের পার্টিতে যেভাবে অপমান করেছে? অপমান করার জন্য তো তোরাই সব ব্যবস্থা করলি। সেটাই তো। ওই রাতে যদি আকাশের কাছে একবারের জন্য হলেও নেকলেস পেতাম তাহলে ওই রাতে ওকে বুঝিয়ে দিতাম অপমান কাকে বলে। কিন্তু ওটা তোর ব্যাগে আসলো কি করে? সেটাই তো আমি বুঝতে পারছি না, কি করে ওটা আমারই ব্যাগে এলো। আচ্ছা, যা হওয়ার হয়েছে, এখন আমাদের সামনের পরীক্ষার জন্য তৈরি হতে হবে। এই পরীক্ষায় ফেল করলে তো আমাদের আবারও 1টা বছর পিছিয়ে থাকতে হবে। সেটাই, কিন্তু ওই আকাশকে তো আমি কোনোভাবেই ছাড়বো না। এইভাবে ছাড়তে ছাড়তে একদিন দেখবি তুই নিজেই ওর বুকে এসে পড়বি। তুই কি আমাকে সস্তা মনে করেছিস নাকি? একদিন তাই দেখবি। আমার কথাটা তুই মিলিয়ে নিস। এখন আমি বাসায় যাই। এমনিতেই ওই রাতের ঘটনা নিয়ে মা আমার সাথে রেগে আছে, সেজন্য বেশি টেনশন হচ্ছে। এইদিকে দিন যেতে থাকে। ইরা আর আদিত্য আকাশের উপর প্রতিশোধ নেওয়ার জন্য অনেক বড় একটা প্ল্যান করে নেয়। যে প্ল্যান সাকসেস হওয়া মানে আকাশের কেরিয়ার শেষ হয়ে যাবে। সেই প্ল্যানটা হচ্ছে, না থাক, আপনাদের আরও পরে জানাবো। এত বড় একটা প্ল্যান এত কম সময়ে বলে দিলে কি করে হবে? তুই কি শিওর এটাই কাজ করবে? 100% কাজ করবে। তোরা শুধু আমার কথায় হ্যাঁ অথবা না বলবি, তাহলে হয়ে যাবে। সেটা তো বলবোই, তুই শুধু আমাদের ইশারা করবি, বাকিটা আমরা বুঝে নেব। ঠিক আছে, তাই হবে। এইদিকে পরীক্ষা ঘনিয়ে আসে। অন্যদিকে আকাশ আরও ভালো করে পড়াশোনা করতে থাকে। কিছুদিন যাওয়ার পরে, আম্মু, আমার স্বপ্ন পূরণের ধাপে চলে এসেছি, কিন্তু ওখানে পরীক্ষা দিতে হলে আমাকে কিছু ডলার জমা দিতে হবে ভার্সিটিতে। কত ডলার? এই তো $300। কিন্তু তুই চিন্তা করো না, আমি এই ডলার ভার্সিটিতে জমা করে দিতে পারবো। কিন্তু 1 মাস আমি সংসারে তেমন একটা ডলার দিতে পারবো না। সেজন্য আব্বুকে বলো সবটা করে নেওয়ার জন্য। তোর আব্বু নিজেই তো ঠিক মতো কাজ করে নিতে পারে না। সমস্যা নেই, একটা কিছু করা যাবে। এখন আমি তাহলে যাই ভার্সিটিতে আর ওখানে জমা করে দিই। এদিকে ভার্সিটিতে এসে দেখে ইরা আর আদি বসে আছে। ওদের সাথে তানু আর বাকিরা বসে আছে। আকাশকে দেখে, কে, তুই কি ডলার জোগাড় করতে পেরেছিস নাকি তোর স্বপ্ন এখানেই শেষ হয়ে যাবে? আমার স্বপ্ন আমি এভাবে শেষ হতে দেব না। ওহ, তাই নাকি? তা এতগুলো ডলার তুই ম্যানেজ করবি কি করে? যদি একটা কাজ করে দিতে পারিস তাহলে কিন্তু তোকে আমি ভালোভাবে ডলারগুলো দিয়ে দেব। বললাম না, তোমাদের কোনো কিছুরই আমার প্রয়োজন নেই। আর ইরা, যে ডলারের গরম তুমি দেখাচ্ছ আর ক্ষমতার বাড়াই দেখাচ্ছ, একদিন এই ক্ষমতা তুমি হারাবে, আর সেদিন মাথা নিচু করে তুমি আমাকে সালাম দেবে। কথাটা তুমি মাথায় রেখো। আকাশের কথা শুনে তানু ছাড়া বাকি সবাই হাসতে থাকে। কেননা এরকমটা কখনো যে হবে না তা ওরা খুব ভালোভাবেই জানে। এইদিকে কয়েকদিন পরে ওদের পরীক্ষা চলে আসে। সেই জন্য কিছু পরামর্শের জন্য স্যারের কাছে যায়। স্যার, আসবো কি? হ্যাঁ আসো। হঠাৎ কোনো প্রয়োজন? হ্যাঁ স্যার,
বুঝতেই তো পাচ্ছেন, ওই দিন নিয়ে একটু বেশি স্বপ্ন। তাছাড়া ওই পরীক্ষা নিয়ে টেনশন আর চিন্তায় আছি। কি নিয়ে? আকাশ এরপর বাকিটা বলে। সবটা শোনার পর ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি না হয় বাকিটা সামলে নেব। তাছাড়া ওই দিন আমিই থাকবো তোমার রুমে, সেই জন্য তোমার চিন্তা করতে হবে না। ধন্যবাদ স্যার। এদিকে পরীক্ষা চলে আসে। সকালবেলায় আকাশ ওর বাবা মার থেকে দোয়া নিয়ে বেরিয়ে পড়ে পরীক্ষার হলে। পরীক্ষার হলে বসে পরীক্ষা দিচ্ছে। এদিকে আকাশ যে স্যারের সাথে কথা বলেছিল, ওই স্যারের পরিবর্তে অন্য স্যার আসে। এইদিকে পরীক্ষা প্রায় 2 ঘন্টা শেষ। তখন স্যার একটা জিনিস ঠিকই খেয়াল করে, তাই আকাশের সামনে এসে ওকে দাঁড় করায়। এই ছেলে দাঁড়াও। স্যার আমাকে বলছেন? তোমাকে বলেছি। তোমার পাশে এই কাগজের টুকরোটা কিসের? স্যার আমি তো জানি না। জানো না মানে? তোমার পাশে এই কাগজের টুকরো পড়ে আছে, আর তুমি কি না বলতেছো জানো না? সত্যি বলছি স্যার। তুমি এখনই এই ভার্সিটি থেকে বেরিয়ে যাবে। প্লিজ স্যার, এমনটা করবেন না। তুমি যাবে নাকি আমি পুলিশকে দিয়ে দিব? কিন্তু স্যার আমার খাতা। তোমার খাতা আমি ক্যান্সেল করে দিব। আর তুমি যদি এখান থেকে না যাও তাহলে তোমাকে পুলিশে দিব। এদিকে কান্না করতে করতে আকাশ বেরিয়ে আসে। তখনই গেট দিয়ে আকাশের ভার্সিটির স্যার আসে। উনি আকাশকে এভাবে কান্না করতে দেখে ওর কাছে আসে আর সবটা জানতে চায়। আকাশও সবটা বলে। সবটা শোনার পর আকাশকে নিয়ে হল রুমে আসে, কেননা পরীক্ষা শেষ হলে সবাই হল রুমে এসে কাগজ জমা দেবে। কেননা এখন ওই স্যারের কাছে যাওয়া যাবে না পরীক্ষা চলা অবস্থায়, সেই জন্য ওখানে অপেক্ষা করে। পরীক্ষা শেষ হওয়াতে ওই স্যার আসে ওখানে। আর এইদিকে পুরো ভার্সিটিতে সবাই আকাশের কথা জেনে গেছে, আর তানু এই নিয়ে অনেক আফসোস করে। আকাশকে দেখার পরে, এ কি তুমি এখানে কেন? তোমাকে না আমি চলে যেতে বলেছি? আপনার সাথে স্যার কথা বলবে। কোন স্যার? এদিকে ইশারা করে আকাশ ওর স্যারকে দেখায়। লোকটা স্যারকে দেখে চিনতে পারে, সেই জন্য ওনাকে সালাম দিয়ে কথা বলতে থাকে। আপনি কি এই ছেলেটাকে চিনেন? তার আগে এটা বলো, তুমি ওর খাতায় ক্যান্সেল করে দাওনি তো? এই তো স্যার, এখন সব জমা দিব আর সাথে এটা ক্যান্সেল করব। যাক, ভালো করেছো। ওর খাতার ক্যান্সেল করতে হবে না। কিন্তু স্যার কেন? স্যার তারপর সবটা বুঝিয়ে বলে। সবটা শোনার পরে উনি আর খাতা ক্যান্সেল করেনি, এই জন্য আকাশ ওনাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। স্যার বলেছে বলে আমি তোমার খাতা ক্যান্সেল করলাম না। আকাশ, সবাই জানে তুমি আর জজ হতে পারবে না, আর এই কথাটা তুমি গোপনই রেখো। এক কথায়, তুমি রেজাল্ট পাওয়ার পরে আমি তোমাকে অন্য একটা ভার্সিটিতে ভর্তি করিয়ে দিব, আর তুমি 4 বছর পর জজ হয়ে বের হবে। ওখান থেকে বের হতেই আদি আর ইরা তো আকাশকে অনেক কথাই শুনিয়ে দিল, কিন্তু ওদের কোনো প্রশ্নের উত্তর আকাশ দেয়নি। সেই জন্য গেট দিয়ে বের হবে তখনই কয়েকটা ছেলে আসে ইরাকে মারার জন্য। তবে ওরা কেন এসেছে তা কেউ জানে না। ওরা গাড়ি থেকে নেমে ইরার সামনে এসে দাঁড়ায়, তবে ইরা মোটেও ভয় পায়নি। তোমরা কারা? তা কি তোকে বলতে হবে? আশ্চর্য, আমার সামনে দাঁড়িয়ে আছেন, তাহলে বলবেন কাকে? আমরা এসেছি তোকে তুলে নিয়ে যেতে। ওই, তোদের মাথা ঠিক আছে? তোরা জানিস আমি কে, আমি কি করতে পারি? তুই যেই হোস না কেন, তোকে আমরা নিয়ে যাব, তখন দেখা যাবে তুই কি কি করতে পারিস। এই বলে ছেলেগুলো এগিয়ে আসে, কিন্তু আদি ওখানে ছিল না। কেন ছিল না তা আপনারা জানতে পারবেন অনেক পরে। এদিকে আকাশ এগিয়ে এসে ওই ছেলেগুলোকে মারতে থাকে। এতে ওরাও মার খায়, সাথে আকাশও খায় একটু আধটু। কিন্তু ইরা তখনও দাঁড়িয়ে আছে আর দেখছে সব কিছু। মারামারি করার কারণে আকাশের মাথা কিছুটা ফেটে রক্ত বের হচ্ছে। তা দেখে ইরার এতটাই মায়া হলো যে আকাশকে এসে জড়িয়ে ধরে। তখনই ওদের মধ্যে একটা ছেলে ইরার পেটে ছুরি ঢোকাতে আসে, আর তখন আকাশ সামনে আসাতে আকাশের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। তখনই আকাশ! এদিকে এরকম করে চিৎকার করাতে ওই ছেলেগুলো ওখান থেকে চলে যায়, কেননা তখন আরও কিছু লোকজন আসতে থাকে। সেজন্য ওরা ভয় পেয়ে চলে যায়। এদিকে ইরাই প্রথম আকাশকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আকাশ, আকাশ, চোখ মেলে তাকাও, তুমি ঠিক আছে তো? আমি তোমার কিছুই হতে দিব না। কান্না থামা, আর ওকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যেতে হবে। এদিকে তানু আর ইরা আকাশকে নিয়ে আসে হসপিটালে। তার উপর আকাশের রক্ত ইরার জামাতে লেগে যায় অনেক। ডক্টর এসে আকাশকে ওটিতে নিয়ে যায় আর অপারেশন করতে থাকে।
এদিকে অপারেশন থিয়েটারের বাইরে ইরার কান্না দেখে তানু তো কিছু বুঝে উঠতেও পারছে না। কিরে এভাবে কান্না করছিস কেন? এতদিন ধরে তো ওর ক্ষতি ছাড়া আর কোনো কিছুই চাসনি। তাছাড়া ওর ক্যারিয়ারও শেষ করে এখন শুধু বাকি আছে ওর জীবনটা। তাও তোকে বাঁচাতে গিয়ে মনে হয় আকাশ সেটাও হারাবে। তানুর কথা শুনে তো ইরার কান্না আরও বেড়ে যায়। কিন্তু কেন এরকম কান্না করছে তা তানু তো দূরের কথা, ইরা নিজেও ঠিকমতো জানে না। এদিকে ডক্টর ইরাকে কিছু কথা বলে চলে যায়। এদিকে ডক্টরের কথা শুনে ইরার কান্না কিছুটা থামে। আচ্ছা ইরা, তুই কি আকাশকে ভালোবাসিস? আমি কেন ওকে ভালোবাসতে যাব? তাহলে ওর জন্য কেন এইভাবে কান্না করছিস? সেটাই তো জানি না। তুই তো জানিস আমি গরিবদের একদম সহ্য করতে পারি না, যার জন্য ওকে কত অবহেলা করতাম আমি। কিন্তু ও কিনা সেখানে নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচালো। এই জন্যই আমি তোকে আগেই বলেছি আকাশ গরিব হতে পারে, কিন্তু ছেলে হিসেবে মোটেও খারাপ না। তাছাড়া একটা সত্যি কথা বলি, যদি পারিস আকাশের আর ক্ষতি করিস না। না, আমি আর আকাশের কোনো ক্ষতি করব না। উল্টে যদি পারি ওকে আমি সাহায্য করব। কিছুক্ষণ পরে ডক্টর এসে সবটা জানিয়ে চলে যায়। 2 দিন পর আকাশের জ্ঞান ফেরে। জ্ঞান ফিরে তাকিয়ে দেখে ইরা ওর হাত ধরে ঘুমিয়ে আছে। আসলে এই কয়েকদিন ইরা ঠিকমতো বাসায় যায়নি। তানু ওর জন্য সবকিছু নিয়ে আসতো এখানে। এ কি, তুমি এখানে? এখানে থাকলে কি সমস্যা? সমস্যা না, আসলে আপনার মতো একজন মেয়ে আমার মতো একজন সাধারণ ছেলের জন্য এইসব করা কি সাজে? এরকম করে বলো না, আমি যে সইতে পারবো না। দেখুন, এত বছর ধরে যা করে আসছেন তা কি ভুলে যাওয়ার জন্য বলছেন? প্লিজ এরকম করে বলো না, আমি যে নিতে পারছি না। তাহলে ভেবে দেখুন আমি এতগুলো বছর কিভাবে কাটিয়েছি। তুমি যদি বলো আমি এখান থেকে চলে যাব, তোমার লাইফ থেকেও। সেটাই করো। যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট করব, তা কি রাখবে? কি রিকোয়েস্ট শুনি? তোমাকে শেষবারের মতো জড়িয়ে ধরবো। এটা আবার কেমন রিকোয়েস্ট? তুমি হ্যাঁ বলেছিলে। ঠিক আছে, তবে এরপর আর আমার সামনেও আসবেন না বলে দিলাম। তাই হবে। ইরা আকাশকে জড়িয়ে ধরে কয়েক ফোঁটা চোখের পানি ফেলে দেয়, আর পানি মুছে ওখান থেকে বের হয়ে যাওয়ার সময় তানুর সাথে দেখা। তানুর সাথে কথা না বলে ওখান থেকে চলে আসে। তারপর তানু আকাশের রুমে এসে সবটা শুনতে থাকে। সবটা শোনার পরে আমার যে কিছু করার নেই। আসলে সবই তো বুঝতে পারলে, এখন কি করবে? ওর জন্য আমার মনে কোনো জায়গা নেই। তাছাড়া আমি কয়েকদিন পর অনেক দূরে চলে যাব, আর কোনোদিন আসা হবে কিনা জানি না। তাহলে আর কিছু না। এইদিকে হসপিটাল থেকে বেরিয়ে আকাশ ওর বাবা মাকে অন্য শহরে নিয়ে চলে আসার পড়াশোনা করতে থাকে। এই 4 বছরে আকাশের সাথে ইরার কোনো যোগাযোগ নেই, আর না তানুর সাথে। তবে তানু আর ইরা একই ভার্সিটিতে পড়ে। ইরা আগে যেমন গরিবদের দেখতে পারতো না, কিন্তু এখনও অনেক বদলে গেছে। এখন আর আগের মতো কারোর সাথে কথাও বলে না। এইদিকে এ কি ইরা, তুই ভার্সিটিতে না গিয়ে এখানে কেন? ভালো লাগছে না। আচ্ছা শোন, আদি ওর বাবা মাকে নিয়ে আসতে চাইছে আমাদের বাসায়, ওদের কি আসতে বলবো? কোন কাজে আসতে চাই শুনি? ইরার মা সবটা বলে। সবটা শুনে ইরা তো রাগে অনেকটা একাকার। তুমি ভাবলে কি করে আমি আদিকে বিয়ে করব, তাও ওর মতো একটা খারাপ ছেলেকে? কি বলিস? ওনা তোর বন্ধু, আর বন্ধুর নামে কেউ এমনটা কি বলে? আমু তুমি জানো না। তাছাড়া আমার রেজাল্ট বের হবে কয়েকদিন পরে, আমি এইসব বিষয়ের মধ্যে নেই। তুই কি এখনো আকাশকে ভালোবাসিস? আর ওকে যতদিন না পর্যন্ত আমি খুঁজে বের করতে পারবো ততদিন পর্যন্ত আমি বিয়ে করতে পারবো না। আকাশ কি তোকে বিয়ে করবে? আমি চেষ্টা করে যাব। তোর কি মনে হয় আকাশ এতদিন বিয়ে না করে থাকবে? চিন্তা করো না, ওর সম্পর্কে একটু তথ্য পেলেই আমি শিওর হতে পারবো। ঠিক আছে, তোর যেমনটা ইচ্ছে। এইদিকে আকাশের রেজাল্ট দিল। আকাশ পাশ করেছে। আর 2 দিন পর ওর পরীক্ষা। ওই পরীক্ষায় পাশ করলেই জজ। এইদিকে ইরারও সেম অবস্থা, ওরও অ্যাডভোকেটের পরীক্ষা। কিন্তু ভাগ্যক্রমে ওরা দুজন এখন আলাদা আলাদা শহরে। ইরা, কালকে যে পরীক্ষা ভুলে গেলি? আরে না, আমি পড়তেছি। আচ্ছা একটা কথা বলো তো, আকাশ কি সত্যিই জজ হতে পারবে? হঠাৎ এরকম প্রশ্ন কেন বলতো? না মানে, ওর তো স্বপ্ন ছিল এটা। কিন্তু ওই দিন পরীক্ষা রুমে ওর সাথে কি ঘটেছিল তোর কি মনে নেই? সেটা তো আছে, কিন্তু আমার
মন যে মানছে না। ওর যে করে হোক জজ তো হতেই হবে, আর তখনই আমি ওর খোঁজ পাবো। সেজন্যই আমাকে আগে অ্যাডভোকেট হতে হবে, তাহলে ওর খোঁজ নিতে সুবিধা হবে। ঠিক আছে, এখন পরীক্ষা দিতে যাই। এইদিকে ওরাও পরীক্ষা দেয় আর আকাশও পরীক্ষা দেয়। 1 মাস পর ইরা অ্যাডভোকেট হয় আর আকাশ জজ। ওদের অতীত আপাতত এখানেই শেষ করে দিলাম। এখন চলুন আমরা বর্তমানে কি হচ্ছে তা খেয়াল করি। কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপনি কেমন আছেন? তুমি করে কথা বলো। ভুলে যাবেন না, এটা আমার অফিস, আর অফিসে আমি জর্জ আর অ্যাডভোকেট। ধমক শুনে ইরা তো কেঁদে দেওয়ার মতো অবস্থা। চোখের পানি মুছে নিন, নয়তো আপনার হাজবেন্ড আবার অন্য কিছু মনে করবে। মাথার কি তারগুলো ছিঁড়ে গেল নাকি? আমার হাজব্যান্ড আসবে কই থেকে? কি ভাবছেন এরকম করে? না মানে আপনার বউ কি জানে আপনি এরকম রাগী? এটা আমার পার্সোনাল, সেটা আপনি জেনে কি করবেন? তা আমাকে যে প্রশ্নটা করলেন সেটা কি পাবলিক ছিল? আমি তো বোঝাতে চাইনি। আমি তো তা বলতে চাইনি। তাহলে যা বলার জন্য এসেছেন তা বলেন। আমি তোমাকে ভালোবাসি আকাশ। আমি তো তোমাকে... এই কি বললে? কই কিছু না তো। আমি তো স্পষ্ট শুনতে পেলাম। সবটা যখন শুনতেই পেরেছো, তাহলে দ্বিতীয়বার আর জিজ্ঞেস করছো কেন? কথাটা শুনতে কি ভালো লাগছিল? জি না, আপনার হাজবেন্ড বাইরে অপেক্ষা করছে, ওনাকে নিয়ে আসুন। আমি তো বিয়েই করিনি, তাহলে হাজব্যান্ড আসবে কই থেকে? রকি, তুমি যে বললে... স্যার, ইনি তো এই লোকটার বউ না, ইনি আরেকজনের। আর যেই লোকটার বউ এসেছে ওনারা এখনো বাহিরে। কথাটা শুনে আকাশের মুখে একটু হাসি আসলেও ইরাকে তা বুঝতে দিল না। আগে বলবে তো, তা এখন বলুন কি সমস্যা হয়েছে? আমার বিয়ে হচ্ছে না। আমি কি বিয়ে দেওয়ার জন্য এখানে কাজী অফিস খুলে বসেছি? আসলে আমি একটা কেসের বিষয়ে একটু কথা বলবো, কিভাবে কি করতে হবে তা নিয়ে। আসলে আমার প্রথম কেস তো, সেই জন্য আমি চাই না এই কেসটা আমি হেরে যাই, সেজন্য একটু পরামর্শ করতে এলাম। এই প্রথম দেখলাম কোনো অ্যাডভোকেট জজের কাছে এসেছে কেসের ব্যাপারে কথা বলতে। আপনি আপনার বন্ধু যারা আছে অ্যাডভোকেট, তাদের সাথে কথা বলেন। আমার বান্ধবী তানু ছাড়া তো আর কারোর সাথে আমার কোনো যোগাযোগ নেই। আদির সম্পর্কে সবকিছু কি জেনে গিয়েছেন নাকি? আদির সম্পর্কে মানে কি জানবো? লাস্ট ভার্সিটির মধ্যে তোমার উপরে যে হামলা হয় তা কি মনে পড়ে? তা তো মনে আছে, কিন্তু এটার সাথে আদির সম্পর্ক কি? আছে সম্পর্ক। যেমন? মনে পড়ে ওই কথাগুলো, যখন আদি পরীক্ষা শুরু হওয়ার 5 দিন আগে তোমাকে একটা প্রস্তাব দিয়েছিল? হ্যাঁ, আমি তো ওর প্রস্তাব রাখিনি সেদিন। হ্যাঁ, আর ওই প্রস্তাব রাখনি বলেই আদি তোমাকে তুলে নিয়ে গিয়ে... তাহলে কি ওইসব আদির প্ল্যান ছিল আমাকে মেরে ফেলার? হ্যাঁ, সবই ছিল আদির প্ল্যান। ও তোমাকে চেয়েছিল তুলে নিয়ে এসে তোমার সাথে। কিন্তু তুমি এত কিছু জানো কি করে? আদি ওয়াশরুমে কাউকে কল দিয়ে বলেছিল, আমি তখন সবই শুনেছি, কিন্তু তোমাদের রুম আলাদা হওয়াতে ওখানে যেতে পারেনি, তাই আমি অপেক্ষায় ছিলাম। কিন্তু সেটাই হলো। তাহলে পরীক্ষা শেষ হওয়ার পর বলতে? তোমার কি মনে হয় আমি এইসব কথা যদি তোমাকে বলতাম তাহলে তুমি বিশ্বাস করতে? উল্টো তখন আদি নিজেই ওদের কল দিয়ে মানা করে দিত না আসার জন্য, আর ওরা না আসলে আমি মিথ্যে প্রমাণিত হতাম। সবই তো বুঝো, আমার জায়গায় তখন তুমি থাকলে তুমি নিজেও সেই রকমই বুঝতে। কিন্তু এই জন্য আমি কিছু বলিনি। তা আদির সাথে আর যোগাযোগ হয়েছে? পরীক্ষার পর 1 মাস যোগাযোগ ছিল, এরপর আমি ওর সাথে আর কোনো যোগাযোগ রাখিনি। কেন, কি হয়েছে? ও আমাকে নিয়ে বাইরে কোথাও ঘোরার জন্য বলেছিল। আমি তখনই বুঝেছিলাম ওর মনে অন্য কিছু ছিল, সেজন্য ওকে আমি না করে দিয়েছিলাম। এরপর থেকে ওর সাথে আর কোনো যোগাযোগ রাখিনি আমি। বুঝতে পেরেছি। তা এবার বাকি কাজ শুরু করি। বাকি কাজ মানে? যে কেসের জন্য কথা বলার জন্য এসেছো। ইরা এবার ফাইল এগিয়ে দেয়। ফাইল পড়ে অনেক কিছু বুঝতে পারে। সবটা বোঝার পরে, দেখো, আমার মনে হয় এই কেসটা তুমি ছেড়ে দাও। এই কেসটা জেতার সম্ভাবনা তোমার নেই। কেন, কি হয়েছে? আমি এই কেসটা আগেও শুনেছি, সবটা শুনেই তোমাকে বলছি। ঠিক আছে, কিন্তু তুমি কি এখন থেকেই আদালতেই থাকবে? কেন? এমনিতে। আচ্ছা, তোমার নাম্বারটা দাও। কেন? আরে দাও, পরে কল দিয়ে বলবো তোমাকে। ইরা অনেক জোর করাতে আকাশ নাম্বারটা দিয়ে দেয়। নাম্বার নিয়ে খুশিতে ওখান থেকে বেরিয়ে আসে।
এইদিকে আকাশও খুশি হয়, তবে এটা জানতো না ইরা যে এতটা নিজেকে বদলে নেবে। এই জন্য কিছুটা খুশি লাগছে ওর। এদিকে বাড়িতে ফিরে ওর মাকে জানায়, কিরে তোকে এত খুশি কেন লাগছে? কই আম্মু, আমি তো ঠিকই আছি। তবে এটা ঠিক, যার জন্য এতগুলো বছর অপেক্ষা করেছি তার দেখা পেয়েছি, এটা আমার জন্য অনেক। কি বলিস তুই? আকাশকে কোথায় পেলি? পেয়েছি, আজকে যে কেসের ব্যাপারে জজের সাথে দেখা করতে গিয়েছিলাম। তুমি জানো ওই জজ হচ্ছে আকাশ। কি বলছিস তুই? আমি কিন্তু সত্যি বলছি। তুমি জানো ও এখনো বিয়ে করেনি, তবে আমি যখন এসেছি ওকে তো বিয়ে করেই ছাড়বো। এদিকে ওদের খুশি আর কে দেখে। এই কথাটা তো ইরা তানুকেও জানিয়ে দেয়। এইদিকে আদির খোঁজ হচ্ছে। আদি অ্যাডভোকেট হতে পারেনি, কেননা ও পড়াশোনা ঠিকভাবে না করার কারণে ওর আর অ্যাডভোকেট হওয়া ওঠেনি। সেই জন্য ও প্রতিশোধ নেওয়ার জন্য অনেক কিছু করে চলেছে। কিছুক্ষণ পরে, স্যার আসবো কি? আসুন। তা আজকে কোথাও যেতে হবে কি? জি স্যার, আপনাকে একটা কেসের ব্যাপারে অন্য একটা আদালতে যেতে হবে। তাহলে আমার যাওয়ার ব্যবস্থা করো, আমি 10 মিনিট পরে বেরোবো। এইদিকে 10 মিনিট পর অন্য আরেকটা আদালতে আসে। ওখানে এসে বসে পড়ে জজ সাহেবের চেয়ারে, আর আকাশের দুপাশে আরেকজন করে মোট 2 জন বসে আছে। আসলে আকাশকে এই কারণে আনা যেন কেসের রায় ন্যায়ের পক্ষে যায়, সেই জন্য ওরা বসে আছে। একটু পরে কাজ শুরু হয়। এক এক উকিল এক এক রকমের কথা বলতে থাকে, তা শুনে বুঝে উঠতে পারছে না। সেই জন্য ওদের সব কথা শোনার পরে এটা বোঝা যাচ্ছে যে এটা একটা রেপ কেস। সেই জন্য এখানে দোষীকে সেটা খুঁজে বের করতে হবে, কেননা এই কেস খুবই ক্রিটিক্যাল। সেই জন্য সবটা শোনার পরে এই কোর্ট 1 ঘন্টার জন্য মুক্তবি ঘোষণা করা হলো। আপনারা দুজনেই আমার সাথে আসুন, আর ওনাদের পক্ষ হয়ে 2 জন আসবেন। এই কথায় বাকিরা একটু মন্তব্য পোষণ করাতে আকাশ অনেক রেগে যায়। যদি আমার রায় শুনতে চান তাহলে আমি যা বলবো তাই হবে, নয়তো আমি এখান থেকে চলে যাচ্ছি। ঠিক আছে স্যার, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। তাহলে যারা আসবেন 2 মিনিটের মধ্যেই আসবেন। এরপর আকাশের কথার উপর বাকি 2 জজ আর কথা বলার সাহস পায়নি, কেননা ওনারাও আলাদা 2 আদালত থেকে এসেছে। কিন্তু আকাশ যে আদালতে থাকে ওটা ওই দেশের সবচেয়ে বড় আদালত। সেই জন্য বাকিদের তুলনায় আকাশের পাওয়ার অনেক বেশি। সেই জন্য ওদের সাথে কথা বলতে থাকে। একটা জায়গায় গিয়ে বুঝতে পেরেছে এখানে ওদের কারোরই দোষ নেই, মূলত ওদের কিছু সমস্যার কারণে এই সমস্যাটা হয়েছে। সেই জন্য ওদের একটা কাগজ এগিয়ে দেয়। স্যার, এটা কিসের কাগজ? তোমাদের বিয়ের কাগজপত্র। কিন্তু আমি তো এই মেয়েকে বিয়ে করতে পারবো না। এই মেয়ে, তোমার কোনো আপত্তি নেই তো? আমি তো এই রংপুরটাকে বিয়ে করব না। তাহলে আমি নাই এই ছেলেকে শাস্তি দিতে পারবো, আর নাই তোমাকে অন্যায় দিতে পারবো। কেন স্যার? ও তো আমাকে রেপ করেছে। তোমাদের 3 বছরের রিলেশন ছিল, তাই তো? কেন স্যার? ছেলেটা তোমাকে রিলেশন থাকা অবস্থায় তোমার সাথে শারীরিক সম্পর্ক করেছে, আর যখন সে তোমাকে পেয়ে যায় তখন তোমাকে ছেড়ে দেয়, আর এর পরেই তোমার পেটে বাচ্চা আসে। এখন তোমরা হয়তো বিয়ে করবে, নয়তো আমি তোমাদের দুজনকে 3 বছর করে জেল দেব। কিন্তু স্যার, এটা তো আইনের বাইরে। তোমরা যা করেছো সেটা কি আইনের ভিতরে পড়ে? কিন্তু স্যার। কোনো কিন্তু নয়। আমার প্রস্তাবে রাজি থাকলে দুজনে এখানে সাইন করে বাড়িতে ফিরতে পারবে, তা না হলে তোমাদের দুজনকেই জেল যেতে হবে। এবার চয়েস তোমাদের হাতে। এইদিকে ওনারা তেমন কিছু বুঝতে পারছে না, সেই জন্য কিছুক্ষণ ভেবে নেওয়ার পরে ওরা সাইন করে দেয়। এরপর ওদের কাঠগড়ায় দাঁড় করানো হয়, আর আকাশ ও নিজের রায় বলে দেয়। এতে কারোর আর কোনো অসুবিধা থাকে না। পরের দিন ইরা কল দেয়। কি করছো? এই তো বাসায় ঘুমাচ্ছিলাম। এত বেলা পর্যন্ত ঘুমাও তো? এই কথা বলার তুমি কে? আমি ইরা বলছি। তুমি কি আমার নম্বরটা চিনতে পারছো না? সবেমাত্র আজকে কল দিলে, তাহলে চিনব কি করে? আচ্ছা হয়েছে, বাইরে দেখা করতে পারবে কি? আমি তোমার মতো আজাইরা না, আমার কাজ থাকে। তাও ঠিক। তা ওই কেসের কি হলো? কোন কেসের? যে কেসটা নিয়ে তোমার সাথে দেখা করার জন্য এসেছিলাম। ওদের তো বিয়ে দিয়ে দিয়েছি। সেটা কি করে সম্ভব? ওরা তো বিয়েই করবে না বলেছিল। তোমার কাছে সম্ভব না হলেও আমার কাছে সেটা সম্ভব, তাই আর কথা বলবে না। আমি এখন ফ্রেশ হই। কল কেটে দিয়ে নিজের কাজগুলো করতে থাকে। এদিকে আকাশকে বিয়ে দেওয়ার জন্য ওর মা তো সারাক্ষণ চেঁচিয়ে যাচ্ছে। ওই, তুই কবে বিয়ে করবি? সময় যখন হবে।
সে সময়টা কবে হবে? তা আমি কি করে বলবো? আমার তো মনে হচ্ছে নাতি নাতনির মুখ ও দেখতে পারবো না। কে বলেছে তোমাদের এই কথা? কেউ বলেনি। আগামী মাস থেকে তোর জন্য আমরা মেয়ে দেখা শুরু করব। যদি তোর কোনো পছন্দ থাকে তাহলে আমাদের বলতে পারিস। তোমাদের যা খুশি করো। এই বলে বেরিয়ে পড়ে। এদিকে নিচে পুলিশ দাঁড়িয়ে আছে। আসলে আকাশের বাড়িতে 5 জন পুলিশকে পাহারা দেওয়ার জন্য রেখেছে। ওদের কাজ হলো আকাশের বাড়িটা পাহারা দেওয়া। এইদিকে স্যার, একটা কথা বলবো কি? কি কথা? স্যার, আমাদের এখানে একটা মাস্তান আছে। ওকে যে পুলিশ গ্রেপ্তার করতে যায়, ওকেই মেরে ফেলে। তাহলে একা যাওয়া কি দরকার? সাথে আরো কিছু ফোর্স নিয়ে যান। গিয়েছিল, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। কিন্তু এখানে আমি কি করব? আপনি যদি ওকে এনকাউন্টার করার অনুমতি দেন তাহলে অনেক ভালো হয়। আচ্ছা, আগে ওর ফাইল আমাকে দাও, তারপর আমি সবটা পরে দেখব। ঠিক আছে স্যার, আমি তাহলে কালকে ওর সম্পর্কে সব ফাইল নিয়ে আসবো। এদিকে ফাইলগুলো জমা করতে থাকে, অন্যদিকে আকাশ ওর মতো কাজ করতে থাকে। কিছুক্ষণ পর এই নিন স্যার, এই ফাইলে সবটা লেখা আছে ওর সম্পর্কে। এদিকে ফাইল পড়ে বুঝতে পারে, সেই জন্য একটা কাগজে কি যেন লিখে সাইন করে দেয়। সেটা নিয়ে চলে যায়। একদিন পর আবারও কোন কেসের ব্যাপারে ইরার সাথে দেখা হয়, তবে এবার কেবিনে নয়, দেখা হয় আদালত কক্ষে, যেখানে সব রকম বিচার কাজ করা হয়ে থাকে। আকাশ আশাতে সবাই দাঁড়িয়ে যায়, একটু পরে আবার বসে পড়ে। এদিকে ফাইলগুলো দেখার পরে আসামি পক্ষ থেকে কোনো উকিল থাকলে দাঁড়িয়ে তার হয়ে কথা বলতে পারে। একদিকে ইরা দাঁড়ায়, আবার অন্যদিকে আবির দাঁড়ায়। জজ সাহেব, ইনি হচ্ছে আমার মক্কেল। ওনাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছিল। ওনাকে যে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে এর কোনো প্রমাণ আছে কি? অবশ্যই আছে। তাহলে তা আদালতে পেশ করুন। তা তো আমি অবশ্যই করব, কিন্তু সে যে কোনো অপরাধ করেনি, তার কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ আছে আমার কাছে, তা আমি একটু পরেই দেখাবো সবাইকে। তাহলে আপনি আগে প্রমাণগুলো দেখান, তারপর আমি দেখাচ্ছি। জি না, আগে আপনি দেখান। এভাবে ওদের মধ্যে তর্কাতর্কি চলতে থাকাতে আকাশের এতটাই রাগ হয়, সেজন্য রাগ কন্ট্রোল করতে না পেরে চুপ করবেন আপনারা দুজন, নয়তো দুজনকেই আদালতের বাইরে পাঠিয়ে দেব। আকাশের এমন রাগের জন্য ওখানে থাকা সবাই চুপ হয়ে যায়, কেউ আর কোনো কথাই বলছে না। একটু পরে হয় আপনারা দুজন কথা সামনের দিকে এগোবেন, নয়তো এই মামলা আমি 1 বছরের জন্য পিছিয়ে দেব। সেজন্য ঠিক করেন কি করবেন আপনারা। স্যার, আপনি যেভাবে বলবেন সেভাবেই করব আমরা। তাহলে শুরু করেন। এরপর বাকি কাজগুলো খুব ভালোভাবে চলতে থাকে। এখন আর ওখানে কোনো সমস্যাই হচ্ছে না, কেননা আকাশের রাগ দেখে ওরা এবার ঠিক হয়ে গেছে। কিছুক্ষণ পরে তাহলে বুঝলেন তো, আমার মক্কেলের কোনো দোষ নেই। এই বিষয়ে আপনার কিছু বলার আছে কি? না স্যার, এই বিষয়ে আমার কোনো কিছুই বলার নেই। আপনি যে রায় দিবেন সেটাই হবে। জি স্যার, আপনার রায়ের অপেক্ষায়। এরপর আকাশ বাকি রায় শোনাতে থাকে, সবটা শুনিয়ে দেয়। এরপর শুরু হয় বাকিদের কাজ, ওরাও কাজ করতে থাকে। এদিকে এরা অনেক ভয় পেয়ে আছে আকাশের কথা, সেই জন্য আজকে আর আকাশের রুমে এসে ওকে কোনো রকম আর সমস্যা করেনি। এইদিকে কাজ শেষ করে বাসায় যাচ্ছিল আকাশ, তবে আজকে একাই যাচ্ছে। তখনই ওর গাড়ি অ্যাক্সিডেন্ট করে, তবে তা করানো হয়, কিন্তু গাড়িতে এয়ারব্যাগ থাকার কারণে আকাশের কোনো কিছু আর হয়নি। এদিকে গাড়ি থেকে নেমে কিছু লোককে দেখতে পায়। কি ব্যাপার, তোমরা কারা? তা কি এখন তোকে বলতে হবে? কেন, বলতে কি সমস্যা? সমস্যা তো অনেক আছে, কোনটা রেখে আমি কোনটা বলবো? ঠিক আছে, প্রথম থেকে বলো। এদিকে কাউকে কল দিয়ে সব কথা শোনাতে থাকে, এতে ওরা বুঝে যায় আকাশ বিপদে আছে, আর ওনার মোবাইল লোকেশন অনুযায়ী জায়গায় চলে আসতে থাকে। এদিকে ওদের কোনোভাবে আটকায়, কিন্তু একটু পরেই তা তোমাদের কথা শেষ হলে এবার একটু 2 হাত হয়ে যাক। তোর যখন এতই ইচ্ছে তখন তাই হোক। এই বলে ওদের মধ্যে মারামারি হতে থাকে, কিন্তু তেমন কিছুই হচ্ছে না, কেননা ওরা ঠিকমতো মারামারি করতে পারছে না, কেননা ওরা আকাশের সাথে পেরে উঠছে না। এদিকে 5 মিনিট না হতেই ওখানে পুলিশ চলে আসে, কেননা আকাশ যে জায়গায় ছিল ওই জায়গার আশেপাশে যেসব পুলিশ ছিল ওদের বলা হয়েছে। এদিকে আকাশ তো কোনো কিছু না পেয়ে মারামারি করেই চলেছে, কিন্তু পুলিশ আসাতে আর কিছুই হলো না। সরি স্যার, আমরা বুঝতে পারিনি এরকম কিছু হবে। কোথায় ছিলেন আপনারা? আমরা তো অন্য শহরে ছিলাম, ওখান থেকে আসতে তো একটু সময় লাগবেই। ততক্ষণে যদি আমার প্রাণটা ওরা নিয়ে নিত? তেমন কিছু হবে না, তাছাড়া আপনি তো দেখি একাই ওদের ভালো করে সাহায্য করেছেন। সার্ভিস লাইফে অনেক মারামারি করেছি তো সেজন্য। স্যার,
ওদের তাহলে নিয়ে যাচ্ছি, আর আপনার জন্য 4 জন পুলিশ রেখে যাচ্ছি। আপনি যেখানেই যাবেন সেখানে ওরা যাবে, হয়তো ওরা সামনে আরও একটা অ্যাটাক করতে পারে। ঠিক আছে, যা করার করেন, তবে ওদেরকে পাঠিয়েছে যে তাকে খুঁজে বের করেন। একটু সময় দেন, আমরা খুঁজে বের করছি। আর একটা কথা, আমার উপরে যে অ্যাটাক হয়েছে সেটা যেন বাহিরে কোনোভাবে না যায়। তাই হবে। ওরা চলে যাবার পর আকাশ আবার অফিসে আসে। ওখানে এসে নিজের মতো করে কাজ করতে থাকে। তখন একটা কল আসে নেট নাম্বার থেকে। নাম্বার দেখে বুঝতে পেরেছে এই নাম্বার ট্রেস করা সম্ভব হবে না, সেই জন্য কল রিসিভ করে কথা বলতে থাকে। আজকে তো বেঁচে গিয়েছিস, কিন্তু এরপর কি করবি? তোকে বাঁচাবে কে? আমি বেঁচে যাইনি, বেঁচে গেছে তোর পাঠানো লোকগুলো। যদি পুলিশ আর 5 মিনিট লেট করতো তাহলে ওখানে 2-3 জনের লাইফ শেষ করে দিতাম। তোর কি মনে হয় সবসময় এরকম লোক পাঠাবো? এরপর এমন লোক পাঠাবো যে তোকে 1 মিনিটের ভিতরে মেরে ফেলতে পারবে। তাহলে তো ভালোই হয়, আরও কিছুক্ষণ মারামারি করতে পারবো। তখন এমন লোক পাঠালি ওরা তো ঠিক মতো মারতেও পারে না, সেজন্য আমি মারামারি করে মজা পাইনি। এবার একটু বেশি লোক পাঠাবি, যেন মারামারি করে একটু বেশি মজা পাই। ওপাশ থেকে লোকটা রাগে মোবাইল ছুঁড়ে মারে, এতে মোবাইল ভেঙে যায়। এদিকে এরকম ধমক অনেক আসে আকাশের কাছে, সেজন্য ওদিকে তেমন একটা আর খেয়াল রাখে না। অন্যদিকে আম্মু, আমি বিয়ে করব। আলহামদুলিল্লাহ, তা কাকে বিয়ে করবে? কাকে আবার? আকাশকে। ও কি তোকে বিয়ে করতে রাজি হবে নাকি? ও তো রাজি হবে, সাথে ওর বাবাও রাজি হবে। তুই কি আবার ওর বাবাকেও বিয়ে করবে নাকি? পাগল মা আমার, এটা শুধু কথার কথা। তুমি ওদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাও। ছেলে পক্ষ আসে বিয়ের প্রস্তাব নিয়ে, মেয়ে পক্ষ না। ওদের জন্য অপেক্ষা করলে তো আমার বিয়ে হবে কিনা সেটাই জানি না। কেন রে? বুঝেছি, তোমাকে দিয়ে কোনো কিছু হবে না, যা করার আমাকেই করতে হবে। তুমি এখন যাও তো আমার সামনে থেকে। ইরার আম্মু তো চলে যায়। এদিকে ইরা ভাবতে থাকে কিভাবে কি করা যায়। তখনই বুদ্ধি এলো, সেজন্য কল দেয় আকাশকে। কি করো তুমি? কাজ করছি। ফ্রি হবে কখন? লেট হবে। কেন বলতো? তোমার সাথে আমার অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। তা কি এমন গুরুত্বপূর্ণ কথা শুনি? তুমি তোমার বাবা মাকে বলবে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসার জন্য। বিয়ের প্রস্তাব? বিয়ের প্রস্তাব। কার সাথে? কার সাথে আবার? তোমার সাথে হবে। তোমার কি মনে হয় আমি অন্য কাউকে বিয়ে করব নাকি? সেটাও ঠিক, কিন্তু আমি তো এত তাড়াতাড়ি বিয়ে করব না। তাছাড়া আমার সবেমাত্র 28 বছর, আরও একটা বছর যাক, তারপর না হয়। ওই শালার নাতি, তোর কি রোমান্স করতে ইচ্ছে হয় না? তোর কি মেশিন দুর্বল নাকি? কিসের মেশিন? আমার বাসায় তো কোনো মেশিনও নেই। তাছাড়া আমি তো মেশিন ইউজ করিও না। দেখ, আমার মাথা গরম করবি না। তোর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি ডাক্তারের কাছে যাব, তারপর সব ঠিক হলে বিয়ে করে নিব, ব্যাস। বুঝলাম না তোমার মাথায় হঠাৎ বিয়ের চিন্তা আসলো কই থেকে? তাছাড়া মেশিন তো ইলেকট্রনিক্স দোকান ঠিক করে, ডক্টর আবার কবে থেকে এইসব করা শুরু করলো? করলে তোর কি সমস্যা? তাছাড়া বয়স তো কম যাচ্ছে না, অলরেডি 26 শেষ আমার। এরপর তো কোনো ছেলেই পাবো না। তোমার আশা করে আমি বিয়েও করিনি। এখন যদি তুই আমাকে বিয়ে না করিস তাহলে কি শুনি? তাহলে আমি তোর নামে থানায় মামলা করব। ইরার কথা শুনে আকাশ হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না, তাও নিজেকে সামলে নিয়ে, আর কোনো ধমক পেলে না? শেষমেশ কিনা আমাকে মামলার ভয় দেখালে। দেখো, একদম হাসবে না বলে দিলাম। আমি কিন্তু সিরিয়াস হয়ে প্রশ্নটা করেছি। ঠিক আছে, যাও মামলা করো, দেখি কি হয়। এদিকে ইরা সত্যি সত্যি চলে গেল পুলিশ স্টেশনে। ওখানে ওসিকে সবটা বলে। সবটা শোনার পর, এখন বলুন ছেলেটার নাম কি? পারভেজ হোসেন আকাশ। কি করে ছেলেটা? মানে পেশায় কি করে? পেশায় তো জজ। কথাটা শুনে তো পুলিশ অফিসার অবাক হয়। আপনার কি মাথা ঠিক আছে? একজন জজের নামে এসেছেন মামলা করতে, তাও এরকম একটা উল্টো পাল্টা কেস নিয়ে। আমি নিজেও একজন উকিল, সেজন্য আমাকে বোঝাতে হাসবেন না। আপনি এবার নিজের কাজ করুন। ভয় দেখাচ্ছেন আমাকে? আপনার এই কথা আমাকে শোনাবেন না। আমি ওনাকে কিছু করা মানে নিজের চাকরি হারানো। আমি অন্য পুলিশ স্টেশনে যাব। ঠিক আছে, যাও, দেখো ওরা সেম কথা বলবে। ইরা তো রেগে বেরিয়ে আসে। এরপর কিছু না ভেবে আকাশের বাড়িতে চলে আসে।
বাড়িতে এসে আকাশের বাবাকে দেখে সোফায় বসে আছে, সেই জন্য ওনার পাশে এসে বসে। আব্বু, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? তাছাড়া তুমি কে? আপনার ছেলে আমাকে বিয়ে করার কথা বলে এত বছর অপেক্ষা করে রেখেছে, এখন বলছে আমাকে নাকি বিয়ে করবে না। এখন আপনারাই বলুন, এখন আমি কি করব? তুমি যা বলতেছো সেটা কি ঠিক বলছো? আপনার কি মনে হয় আমি মিথ্যে বলছি? আমরাও তো সেম মনে হচ্ছে। আমার তো তেমনই কিছু মনে হচ্ছে। রান্নাঘর থেকে আকাশের মা কথাটা বলল, আর কাজের মেয়েকে সবটা বুঝিয়ে দিয়ে উনিও ইরার কাছে আসে। আমার ছেলে যে তোমাকে ভালোবাসে তার কোনো প্রমাণ কি আছে তোমার কাছে? এরপর ইরা ওদের দুজনের ছবি দেখালো। ছবি দেখে তো ওনারা বিশ্বাস করেছে, সেই জন্য ওনারা ইরাকে ওখানে বসিয়ে রেখে ইরার মাকে আসতে বলে। এদিকে 30 মিনিট পরে ইরার মা আসলো ওখানে। কি হয়েছে ইরা? আমাকে কেন এখানে আসতে বললি? ইরা বলেনি, আমি বলেছি আসতে। কিন্তু কেন? আপনার মেয়ের বিয়ের ব্যাপারে আপনার সাথে কথা বলার ছিল। কিন্তু ও তো বিয়ে করতে রাজি না। তাছাড়া আমার মেয়ের বিয়ের চিন্তা আপনাদের মাথায় কেন ঢুকলো? কেননা আপনার মেয়ে আমার ছেলেকে ভালোবাসে, সেজন্য অন্য কাউকে বিয়ে করতে চাইছে না, সেজন্য আপনাকে এখানে ডেকে আনা। আমি আর কি বলবো, ইরা যদি আপনার ছেলেকে ভালোবাসে, যদি ওকে বিয়ে করে, ওর সাথে সংসার করে রাজি থাকে, তাহলে তো আমারও কোনো আপত্তি নেই। তাছাড়া আমিও ওর জন্য ছেলে দেখতেছিলাম। যখন ছেলে পেয়ে গেছি তখন আর আমার কোনো আপত্তি নাই। আমি তাহলে আকাশকে আসতে বলি? ঠিক আছে, আমি ততক্ষণ আপনাদের সাথে কথা বলি। আমি এখানে বসে না থেকে আমি আকাশের রুমে এসে বসি। ওখানে কেন? যে রুমে থাকবো আমি, সে রুমটা তো দেখা দরকার আমার, কেমন দেখতে সবকিছু। তোর কি লজ্জা বলতে কিছু নেই নাকি? লজ্জা যদি থাকতো তাহলে কি আমি নিজে নিজে এখানে আর আসতাম নাকি? ইরার এমন কথায় ওনারা তিনজনই হেসে দেয়। ওনাদের হাসা দেখে ইরা তো লজ্জায় ওখান থেকে চলে আসে আকাশের রুমে। কিছুক্ষণ পর আকাশ আসে। ইরার মাকে দেখে চিনতে পারেনি, ভেবেছিল ওনাদের কোনো বন্ধু, সেই জন্য আম্মু, আমি রুমে গেলাম, ফ্রেশ হয়ে এসে কথা বলবো। এদিকে রুমে এসে দেখে বিছানা একটু এলোমেলো কম্বলে, কিন্তু এই আর নতুন কি, সেজন্য বিছানায় গিয়ে শুয়ে পড়ে। অমনি ইরা ওকে জড়িয়ে ধরে কম্বল সহ, কিন্তু এতে আকাশ একটুও ভয় পায়নি। এদিকে কারো চেঁচানোর আওয়াজ না শুনে ইরা এবার আকাশকে ছেড়ে কম্বলের ভিতর থেকে বের হয়, কিন্তু তখন না অবাক হলেও এখন ঠিকই অবাক হয়। এ কি, তুমি এখানে? কেন? তুমি কি অন্য কাউকে আশা করেছিলে নাকি? তেমন একটা না। তোমাকে এখানে কে বলেছে আসতে? আমি তো নিজে থেকে এসেছি। আচ্ছা যাই হোক, নিচে চলো, সবাই অপেক্ষা করছে। সবাই বলতে? ইরা সবটা বলে। এদিকে রাগ করে আকাশ ওয়াশরুমে যায় আর ফ্রেশ হয়ে নিচে আসে। ওর মধ্যে ওনারা বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলে এবং কাজীও ডেকে নেয়, সাথে বিয়েও পড়িয়ে দেয়। আজকে থেকে তুই এখানে থাকবি, তোর আর বাড়িতে যেতে হবে না। কিন্তু আম্মু, আমার জামা? আমি এইগুলো কাল সকালে পাঠিয়ে দিব। তাহলে আমি বাসর করব কি করে? কথাটা বলার পরে ইরা এতই লজ্জা পায় যা বলার বাইরে। এদিকে আকাশ তো ইরার দিকে তাকিয়ে আছে, এতে ইরা আরো লজ্জা পায়। আচ্ছা সমস্যা নেই, আমার শাড়ি পরে নিতে পারবে। তাহলে তো আর কোনো কথাই নেই। তোমার কি লজ্জা শরম বলতে কিছুই নেই? বাড়ি লজ্জা কেন থাকবে শুনি? তাছাড়া তুমি আগে রুমে আসো, তারপর এত বছরের হিসাব নিব আমি। আম্মু, আমি তাহলে আসো রুমে। আমি রুমে যাওয়ার কথা বলিনি, আমি এখন অফিসে যাব, দরকারি কাজ আছে। আমিও আসি। তোমার ওখানে কি কাজ? ভুলে যেও না আমি একজন উকিল, সেই জন্য আদালতে আমিও যেতে পারি। ওখানে উকিলের কোনো কাজ নেই, সেজন্য যেতে হবে না। এত করে যখন বলছো তখন ওকে সাথে করে নে, তোদের সাথে। তোমরাই সবসময় বিপদে ফেলো আমাকে। এদিকে কোনো কিছু না ভেবে ইরাও সাথে আসে। কিছু দূর যাওয়ার পর আমি একটা কেসের ব্যাপারে কথা বলবো, তুমি ওখানে কোনো কথা বলবা না। ঠিক আছে। এদিকে ওরা ভিতরে আসে। ভিতরে যাওয়ার পর কথা বলতে থাকে। কিছুক্ষণ পর কেস আদালতে ওঠে। ওখানে জজের চেয়ারে আকাশ বসে যায় আর উকিলের চেয়ারে ইরা। তখন ওখানে বাকি উকিল নিজেদের মতো করে বক্তব্য দিতে থাকে। এদিকে তখন ইরা দাঁড়িয়ে যায়। জজ সাহেব, ওই কথাটা ভুল বলেছে। কোন কথাটা? এই যে মেয়েটা নিজের ইচ্ছে মৃত্যুবরণ করেছে। সেটা আমরা সবাই জানি, কিন্তু প্রমাণ করতে হবে।
প্রমাণ ছাড়া তো কোনো কিছু বলা যাচ্ছে না। তাহলে 2 দিন সময় তো দেবেন। যখন ওনাদের পক্ষের উকিল কোনো কিছুই বলছে না তখন আপনি কেন মাঝখান থেকে কথা বলছেন? তাছাড়া আপনি কে? আমি নিজেও একজন অ্যাডভোকেট, জেনে শুনে একটা মিথ্যে তো চাপা দিতে পারি না। দেখুন, আপনি যে কেসটা লড়বেন তার জন্য আগে ওনাদের থেকে পারমিশন লাগবে, সেগুলো কি ভুলে গেছেন? না স্যার, ভুলে যাইনি, তবে আমি এরকম অন্যায় হতে দিতে পারি না। সেই জন্য কেসের সমাধানের জন্য আমাকে 1 দিন সময় দিন, আমি বাকিটা দেখে দিব। এদিকে ইরাকে 1 দিন সময় দিল, কিন্তু ইরা যখন বের হলো আদালত থেকে তখন কাজটা কিন্তু ভালো করলেন না। কোন কাজটা? যেটা আপনি আদালতে করলেন এর জন্য তো আপনাকে অনেক ঝামেলায় পড়তে হবে। কি কি ঝামেলায়? ঝামেলায় তো এখন পড়বেন, যার বিপক্ষে আপনি কেস লড়ছেন তারা অনেক বেশি পাওয়ারফুল, ওদের সাথে তো পেরে উঠবেন না, উল্টো আরও ঝামেলায় আপনাকে পড়তে হবে, কথাটা মনে রাখবেন। আমাকে কি হুমকি দিচ্ছেন? হুমকি কেন হবে, আমি শুধু আপনাকে সাবধান করে দিলাম। দেখা যাক কি করতে পারেন, তবে আমিও কিন্তু ছেড়ে দেওয়ার মেয়ে না। তাহলে আর কি, আপনি শুধু অপেক্ষা করেন। সেটাই করতেছি, তবে আপনি কেন ওদের দালালি করতেছেন? আপনি কত পেলেন? আমি যাই পাই, তাছাড়া আপনি দেখলেন না ওনাদের পক্ষের উকিল কোনো কথা বলছে না, সেখানে আপনি শুধু শুধু নিজের ক্ষতি করে নিলেন। আচ্ছা যাক গিয়ে, একটু দেখে শুনে থাকবেন, হয়তো দেখবেন কোনো দিক দিয়ে অ্যাক্সিডেন্ট করে বসেছেন। বাহ, এত তাড়াতাড়ি করি হুমকি, তার ওপর সব তো ভেঙে বলে দিলেন। চিন্তা করবেন না, আমি সাবধানে থাকবো, তবে আপনিও নিজেও সাবধানে থাকবেন। আমাকে বাঁচানোর জন্য ওরা আছে, কিন্তু আপনাকে বাঁচাবে কে? আমাকে বাঁচানোর জন্য আমার হাজব্যান্ডই যথেষ্ট। কি করে আপনার হাজবেন্ড? সেটা সময় হলে জানতে পারবেন। এই বলে নিচে অপেক্ষা করে। একটু পরে আকাশ নেমে আসে। আকাশ নেমে আসাতে ইরা ওকে জড়িয়ে ধরে, যদিও আশেপাশে কেউ ছিল না। উফ, তুমি এখানে কি শুরু করলে? কই কি করলাম? কি দরকার ছিল আজকে ঝামেলা করার? আমি কি করলাম? আমি যা করেছি সব ঠিকই করেছি। কিন্তু কি? গাড়িতে ওঠো, তারপর বাকিটা বলতেছি। এরপর ওরা গাড়িতে ওঠে আর ইরা তো সবটা বলতে থাকে। সবটা শোনার পর ওই উকিলের এত বড় সাহস, তোমার সাথে এরকম ভাবে কথা বলেছে, ওকে দেখছি। এই বলে ওসিকে একটা কল দেয়। ওসি তো কল রিসিভ করে। এরপর বাকিটা ওসিকে বলতে থাকে। সবটা শোনার পর ওসি ওই উকিলকে ধরে আনে, তবে থানায় না, অন্য একটা নির্জন জায়গায়, যেখানে ওসি ওকে আটকে রেখেছে। এদিকে ইরাকে বাসায় পৌঁছে দিয়ে আকাশ ওই জায়গায় যায়। ওখানে ওসি নিজেও ছিল, তবে ওনাদের দুজনের মুখেই মাস্ক পরা, সেজন্য চিনতে পারছে না। এবার ওই কেসের মূল রহস্য কি, আর কি কি জানিস ওই কেসের ব্যাপারে? বলবো না আমি। তাহলে তো তোকে এখানে মেরে ফেলা ছাড়া আর কোনো উপায় দেখছি না। কি বলেন স্যার, পারবেন তো সব কিছু সামলে নিতে? যদি আমি না পারি তাহলে আর কে পারবে? এবার তো উকিল অনেক ভয় পায়। তারপর ওদের জোড়াজুড়িতে সবটা বলে দেয় কেসের ব্যাপারে। সবটা শোনার পর আকাশ বুঝতে পারে আসলে কার মাথা আছে এখানে, তা তো বুঝে যায়। এইদিকে ওকে বেঁধে রাখো আর ওখানেই আটকে রাখো, যতদিন আমি না ওকে ছাড়তে বলবো ততদিন আটকে রাখবে। তাহলে স্যার এখন উপায় কি? উপায় তো একটা বের করতে হবে। এখন চলো, তুমি ওই কেসের বাকি কাগজপত্র রেডি করো, বাকিটা আমি সামলে নেব। ঠিক আছে, তাই হবে। ওই দিকটা সামলে নিয়ে চলে আসে বাসায়। তখন কিন্তু রাত 8টা বেজে গেছে। এদিকে ইরা তো সুন্দর করে বসে আছে, কিন্তু আকাশের যে বাসর রাত সেটা তো খেয়ালই নেই। এদিকে রুমটা এভাবে সাজানো আর ওখানে ইরা যে বসে আছে তা তো খেয়ালই নেই। এ কি, তুমি কে? আর রুম এভাবে সাজানো কেন? ওই কি বলি তুই? আমাকে চিনতে পারছিস না? নিজের বিয়ে করা বউকে চিনতে পারছিস না? সেখানে তোকে কি আর কি বলবো, সবই তো আমার কপাল আর কপাল। আরে টেনশনে কি মনে থাকি নাকি কারো? কি নিয়ে এত টেনশন শুনি? শুনতে হবে না। কত স্বপ্ন দেখেছি আমি, সেসব তো ভেঙে দিলে। এখন তুমি নতুন করে আবার রুমে ঢুকবে আর অন্যরা যা করে তাই করবে। কি আবার যাব বাইরে? যাবে। কি আর করার, বাইরে তো আসলো। এদিকে আবারও রুমে ঢুকলো। এবার ইরা বিছানা থেকে উঠে আকাশের পা ধরে সালাম করে। এরপর বেঁচে থাকো মা, বেঁচে থাকো। ওই হারামজাদা আমি তোর বউ হই, মানা। প্রথমবার বিয়ে তো, সেই জন্য এরকমটা হয়েছে। মানে তুমি কি আবারও নতুন করে করার ইচ্ছে আছে নাকি? আমি কখন তেমনটা বলেছি?
তোমার কথা তো তেমনই বোঝাচ্ছে। আচ্ছা যাই হোক, তুমি কি রোমান্টিক বলতে কিছুই শেখোনি? এই, আমাকে রোমান্টিকতা শেখাতে আসবে না। তাহলে শুরু কেন করছো না? কি মেয়ে রে বাবা, বিয়ে করলাম, একটু লজ্জা পর্যন্ত নেই তোমার? স্বামীর কাছে কোনো লজ্জা নেই। তোমাকে কিছু বলাটাই ভুল হয়েছে আমার। এরপর শুরু হলো বাকিটা, তবে সবটা আপনাদের জানতে হবে না, কেননা এখনকার জেনারেশনের ছেলে মেয়ে এইসব বিষয়ে সবই জানে। দুদিন পর ওই কেসের সব তথ্য আকাশ ইরার হাতে দেয়। এ নাও, এখানে সব তথ্য আছে, তুমি এগুলোর মাধ্যমে সব তথ্য পাবে। তুমি এগুলো কোথায় পেলে? আমি তোমার জন্য জোগাড় করেছি। তাছাড়া জীবনে প্রথম কেস লড়তে এসে তুমি হেরে যাবে তা আমি চাই না। সত্যি তুমি অনেক ভালো আকাশ। এদিকে পরের দিন কেস লড়তে থাকে ইরা। এদিকে সবকিছু একজনের উপরে ইঙ্গিত করছে, কিন্তু যাকে ইঙ্গিত করেছে সে নেই এখন। কিছুক্ষণ পরে আকাশ শুনানি বুঝিয়ে দেয় আর পুলিশকে কি কি করতে হবে সবই বলে দেয়। আর কয়েক ঘন্টা পরেই সবটা জানতে পারে ওই ব্যক্তিটা যার নামে এত কিছু, কিন্তু সে কে তা একমাত্র আকাশ জানে। এইদিকে সত্যি আকাশ, তুমি আমার লাইফে প্রথম কেস জিততে সাহায্য করেছো। চিন্তা করো না, আমি তোমার পাশে আছি আর সব সময় থাকবো। এই তো আমার লক্ষ্মী জামাই। এদিকে অন্য একজন তো টেবিলের উপরে বাড়ি মেরে গ্লাস ভেঙে ফেলে। সে আর কেউ না, সে হচ্ছে আদি। আপনারা ঠিকই ধরেছেন, আসলে ইরা যে কেসটা লড়েছিল ওই কেসের মূল আসামি ছিল আদি। কেননা মেয়েদের শরীর ভোগ করাই হলো আদির মূল লক্ষ্য। তারপর ওদের মেরে ফেলে কোথাও না কোথাও ফেলে দেয়, আর ভাগ্যক্রমে এই মেয়েটা বেঁচে যায়, আরও সাক্ষী হয়ে দাঁড়ায়। কিন্তু ডলার ক্ষমতার জন্য কোনো উকিল ওই মেয়েটার পক্ষ হয়ে কথা বলতে চায়নি। বাকিটা তো এখন আপনারা সবই জানেন। এইদিকে বস বস, আপনাকে তো পুলিশ চারদিক দিয়ে খুঁজতেছে। তা তো খুঁজবে, তার আগে এটা বল, আদালতে আমাদের উকিল ছিল না কেন? আর যে আমাদের বিরুদ্ধে কথা বলেছে সেই অ্যাডভোকেটের নাম কি? আমাদের উকিলের তো কোনো খবর নেই, কিন্তু যে উকিল আমাদের বিরুদ্ধে কথা বলেছে তার নাম ইরা। নামটা তো চেনা চেনা লাগছে। আচ্ছা, কোনো ছবি আছে কি? লোকগুলো ছবি দেখালে আদি সবই বুঝতে পারে। সবটা বোঝার পরে তোরা আপাতত এখন গা ঢাকা দিয়ে থাক, আমিও থাকি। যখন কেসটা একদম ঠান্ডা হয়ে যাবে তখনই আমি বুঝাবো এই আবিদ কি জিনিস। এদিকে দেখতে দেখতে 3 মাস কেটে যায়। এই 3 মাসে পুলিশ ও আদির ব্যাপারে ভুলে যায়। এদিকে আকাশ তো সময়ের কারণে কোনো কিছু করে উঠতে পারছে না। এইদিকে আমি আজকে একটু বের হব। তুমি আবার কোথায় যাবে? অনেকদিন হয়েছে আম্মুকে দেখি না, সেই জন্য ওনাকে দেখতে ইচ্ছে করছে, তাই দেখতে যাব। চলো তোমাকে নামিয়ে দিই, আমি অফিসে যাব। তাহলে তো ভালোই হয়। এইদিকে ইরাকে নিয়ে বেরিয়ে পড়ে আর ওদের বাড়ির সামনে ইরাকে নামিয়ে দেয়। কিছুদূর যাওয়ার পরেই হঠাৎ চিৎকার আওয়াজ শুনতে পায়। পিছনে তাকিয়ে দেখে কে বা কারা ইরাকে নিয়ে চলে যাচ্ছে। এদিকে গাড়ি ঘুরিয়ে চলে আসতে থাকে ওই গাড়ির দিকে। অন্যদিকে পুলিশ স্টেশনে খবরটা জানিয়ে দেয়। কিছুক্ষণ পর ইরাকে একটা বাংলোর ভিতরে এনে বেঁধে রাখা হয়। তখন সামনে আদি আসে। কেমন আছিস ইরা? আদি তুই? আমি। কেন অবাক হচ্ছিস? অবাক তো হওয়ারই কথা, তুই আমাকে কেন তুলে নিয়ে আসলি? আগে এটা বল, তুই ওই কেসটা কেন হাতে নিলি? কোন কেসের কথা বলছিস তুই? যে কেসে একটা মেয়েকে রেপ করা হয়েছে আর তুই সেই মেয়েকে দিয়েই আমার পিছনে পুলিশ লাগিয়েছিলি। ও, তাহলে তুই সেই নরপিশাচ যার কাজ হচ্ছে এগুলো করা। এখন যদি তোর সাথে সেগুলো হয় তখন কেমন লাগবে তোর বল তো? তোর কি মনে হয় আমি তোকে এইরকমটা করতে দিব? যারা রাজি হয়নি তাদের সবাইকে এইখানে বেঁধে তারপর আমি। ছি 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 আদি, তোকে বন্ধু ভাবতে আমার ঘৃণা লাগছে। আচ্ছা শুন, তুই তো শুনেছি বিয়েও করেছিস, তাই কিছুক্ষণের জন্য আমাকে তো হাজবেন্ড তো মেনে নিতে পারিস, তাহলে আর একটিও ছি লাগবে না। আদি ভালো হবে না বলে দিচ্ছি, যেতে দে আমাকে। এদিকে আদি ইরার দিকে এগোতে যাবে, তখনই ওখানে পুলিশ আসে আকাশের সাথে। আকাশ এসে ইরার হাতের বাঁধন খুলে দেয়। এ কি আকাশ, তুই এখানে কেন? বউ যখন বিপদে পড়বে তখন স্বামী তো রক্ষা করবে, ইহার নতুন কি বল? তোরা আবার কবে বিয়ে করলি? জেলে বসে হিসেব করে নিতে পারবি আরাম করে। তোর কি মনে হয় জেল থেকে আমি বের হতে পারবো না, তাই তো? তোকে তাহলে জেলে না পাঠিয়ে ওপরে পাঠিয়ে দেব। অফিসার, ওদের সবাইকে এখানে মেরে ফেলুন। কিন্তু স্যার, পরে আমরা বড় স্যারকে কি জবাব দিব? ভুলে যেও না, তোমার বড় স্যার কিন্তু
আমার কথাতেই চলে। ঠিক আছে স্যার। এদিকে পুলিশ তো আদি আর বাকিদের মেরে ফেলে। এখন অনেকে বলবে পুলিশকে দিয়ে আদিকে না মেরে আকাশ তো নিজেই ফাইট করতে পারত। কিন্তু ভাই, সব গল্পে ফাইট মানায় না, কেননা আকাশ একজন জজ বলে বাকিদের মতো মারামারি করা সম্ভব হয়ে ওঠে না। এদিকে ওরা তো বাসায় চলে আসে, কিন্তু কাউকে কিছু বুঝতে দেয় না। রাতের বেলায় আচ্ছা, এই রাগী লুক থেকে কি একটু রোমান্টিক হওয়া চাই না নাকি? তুমি নিজেই তো একটু দুষ্টু থেকে ভালো হতে পারো। আগে তুমি বাচ্চার ব্যবস্থা করো, তাহলেই ঠিক হয়ে যাব। তাহলে আর দেরি কেন, আসো এদিকে। আর এভাবেই দুষ্টু রাগী ভালোবাসা দিয়ে একজন রাগী জজ আর দুষ্টু অ্যাডভোকেটের কাহিনী এখানেই শেষ হলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। তো আপনাদের গল্পটি আশা করছি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।